স্যামসাং এর মতো কোম্পানিজ আছে, অ্যাপলের মতো কোম্পানি আছে, আর ছোট ছোট কোম্পানি তো অনেক, প্রতি 6 মাসে, 1 বছরে, 1.5 বছরে একটা করে নতুন কোম্পানি মার্কেটে ঢুকছে। কিন্তু এই যে ঢোকার পরেও দে আর এবল টু সাস্টেইন দ্য প্রেশার অ্যান্ড স্টে ইন দ্য মার্কেট ইজ হোয়াট ম্যাটার্স। তো আপনি যে একটা প্রোডাক্ট সেল করার আগে আপনি এই জিনিসগুলো ভাববেন, একটা নতুন জিনিস মার্কেটে লঞ্চ করার আগে ইউ উইল থিঙ্ক অ্যান্ড ইউ উইল হ্যাভ সাম সর্ট অফ প্ল্যানিং, কি আমার এই মার্কেট সম্পর্কে ধারণা থাকা দরকার ভালো। আপনি আপনার বন্ধুদের বা আপনি আপনার যারা অলরেডি এই বিজনেসে আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন। লাইক আই সেড, ইটস নট এ ম্যাটার অফ কে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, সন্ধ্যাবেলা মোবাইলে বিজনেস করবো না। তো এই সেল ফেজটাতে আপনি আপনার মোবাইলে এমন ফিচার্স বা বৈশিষ্ট্য আপনি দিলেন which differentiates you, কারণ আপনাকে তো ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট ইন দ্য মার্কেট। মার্কেটে তো অলরেডি আপনার কম্পিটিটরসরা আছে, তো আপনি এই কম্পিটিটরসদেরকে কেমন করে পরাজয় করবেন। হয়তো পরাজয় করতে পারবেন না, কারণ তাদের নেম অ্যান্ড ফেম অনেক দিন ধরে আছে। এই যে স্যামসাং কোম্পানি, যেটা নামটা বললাম, এদের একটা গল্প বলি। স্যামসাং, উই অনলি নো স্যামসাং অ্যাজ আ হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানি আর মোবাইল ফোনস। বেসিক্যালি হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ফ্রিজ, টিভি, মাইক্রো ওভেন, রাইট, ওয়াশিং মেশিন, স্যামসাং, উই নো স্যামসাং ফর দিস, আর অবভিয়াসলি ওদের মোবাইল। তো স্যামসাং কোম্পানি এটা সাউথ কোরিয়ার কোম্পানি, অবভিয়াসলি ইটস বেসড আউট অফ সিওল। সিওল হচ্ছে সাউথ কোরিয়ার রাজধানী। সিওলের কোম্পানি স্যামসাং, স্যাম মানে 3, সাং মানে স্টার। সো স্যামসাং একটা সাউথ কোরিয়ান ওয়ার্ড, স্যাম মানে 3, সাং মানে স্টার, স্যামসাং 3 স্টার বেসিক্যালি। তো আমার কিছু স্টুডেন্টস ছিল স্যামসাং এর। আমি একসময় ফ্রিল্যান্সিং করতাম along with my job. I was a freelancer and I was a trainer. Like I said, আমার ট্রেনিং করতে খুব ভালো লাগে। আমার শিক্ষকতার জিনিসটা is very close to my heart. তো এই স্যামসাং এর স্টুডেন্টস না, স্যামসাং এর এমপ্লয়িজরা আমার স্টুডেন্ট ছিল ফর এ পিরিয়ড অফ 6 months। তো স্যামসাং কি করে, স্যামসাং তো আমরা জানি ফর হোম অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড মোবাইল, কিন্তু স্যামসাং ইন সাউথ কোরিয়া, স্যামসাং এর কি আছে, স্যামসাং এর বিজনেস apart from home appliances, apart from mobiles, স্যামসাং এর ব্যাংক আছে, স্যামসাং এর অ্যামিউজমেন্ট পার্ক আছে, স্যামসাং এর ইন্স্যুরেন্স কোম্পানি, স্যামসাং এর ইন্স্যুরেন্স আছে, স্যামসাং এর হসপিটালস আছে, স্যামসাং এর হাউস ডেভেলপমেন্ট বোর্ড আছে। তো স্যামসাং কে কিন্তু আমরা খালি জানি, বা the entire world knows Samsung only as a home appliances and a mobile selling company. কিন্তু এই জিনিসগুলো যে স্যামসাং এর আছে, এই জিনিসগুলো স্যামসাং এখন বিক্রি করতে চাইছে টু দ্য ওয়ার্ল্ড। যেভাবে ওরা তাদের মোবাইল, যেভাবে তারা ওয়াশিং মেশিন, যেভাবে তারা তাদের টিভি বিক্রি করেছে, কারণ এরা অলরেডি মার্কেটে, এদের ভালো নাম আছে একটা, এদের ভালো নাম এরা বানিয়েছে বিগত 50, 60, 70 বছর ধরে, রাইট? অলমোস্ট 70-80 years old কোম্পানি স্যামসাং। তো এরা অবভিয়াসলি অ্যাজ এ বিজনেসম্যান, আমি সবসময় ভাববো, হাউ ডু আই ইনক্রিজ মাই রেভিনিউ, আমি আমার রেভিনিউ কিভাবে বাড়াবো, বিকজ আমাকে তো মার্কেটে সাস্টেন করতে হবে। বাট রেভিনিউ বাড়ানোর চক্করে আমি যদি 2 নম্বরই মাল দেই, বিকজ পিপল উইল নট কম্প্রোমাইজ অন কোয়ালিটি। আপনি কোয়ান্টিটি যতই দিন না কেন, আপনার কোয়ালিটি যদি খারাপ হয়, নোবডি উইল বাই এ প্রোডাক্ট ফ্রম ইউ। তখন আপনার সেল কথাটা বললাম, বিক্রি, এই বিক্রিটা ইউ ক্যানট কম্প্রোমাইজ অন কোয়ালিটি। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে অ্যাজ এ বিজনেসম্যান, কে উইদাউট কম্প্রোমাইজিং অন কোয়ালিটি, যত সম্ভব আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করে আমি কিভাবে, আমি কম্প্রোমাইজ কোয়ালিটিতে না করে হাউ ক্যান আই স্টে ইন দ্য মার্কেট অ্যান্ড উইন পিপলস হার্ট। তো স্যামসাং, যেটা বলছিলাম, স্যামসাং এখন সাউথ কোরিয়াতে ব্যবসা করার পরে সারা বিশ্বে করেছে। সারা বিশ্বে স্যামসাং এর নাম জানে, এভরিওয়ান নোজ হু স্যামসাং ইজ। তো স্যামসাং কি করে, আমি বলছিলাম যে ব্যাপারটা, যে আমার কাছে স্যামসাং এর থেকে 6জন এমপ্লয়িজ স্যামসাং, প্রত্যেক দেশে, ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে স্যামসাং প্রতি বছর 6জন থেকে 10জন করে এক একটা দেশে লোক পাঠায়। ওইখানকার
লোকাল ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। কারণ স্যামসাং এর লোকেরা, সাউথ কোরিয়ান লোকেরা ইংরেজি অত ভালো বলতে পারে না। প্লাস অবভিয়াসলি ইন্ডিয়াতে যখন এসেছে, ইন্ডিয়াতে হিন্দি বলতে পারে না তারা, তো তাদের ইংরেজিতে কমিউনিকেশন তারা করতে চায়। তো এই সূত্রে ওদের সঙ্গে আমার ট্রেনিং এর এই সূত্রে পরিচয় যে আমি ওদের ট্রেনার ছিলাম ইন টার্মস অফ বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ। আর এইভাবে আমি জানতে পেরেছি যে ওরা কেন এসেছে। ওদেরকে তো স্যামসাং খালি এই 10 জনকে ইন্ডিয়াতে পাঠায়নি, 10 জনকে ইউকে তে পাঠিয়েছে, 10 জনকে ইউএসএ তে পাঠিয়েছে, 10 জনকে জার্মানিতে পাঠিয়েছে, 10 জনকে ইটালিতে পাঠিয়েছে। প্রতি বছর এরকম ওরা 10 জন করে দে সেন্ড অ্যারাউন্ড 10 to 12 পিপল, 6 থেকে 12 জনের মধ্যে এক একটা ব্যাচে দে সেন্ড পিপল টু ডিফারেন্ট কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ, সো দ্যাট এরা স্যামসাং এর যে বাকি জিনিসগুলো আছে, the things that we're not aware of, Samsung Bank, Samsung Amusement Park, Samsung Insurance, এগুলোকে যেন ওরা সেল করে। কারণ এই জিনিসগুলো এখনো ওদের দেশে সীমিত। কিছু কিছু দেশ আছে যারা স্যামসাং এর এই প্রোডাক্টস গুলো ইউজ করা শুরু করেছে, তো স্যামসাং ইজ হ্যাপি, কারণ তাদের বিজনেসটা ফ্লারিশ হচ্ছে, তাদের বিজনেসটা এক্সপ্যান্ড করছে। তো এই যে ওরা মোবাইল আর হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি করাতে স্টপ বা থেমে নেই, ওরা বাকি জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করছে মার্কেটে, সো দ্যাট পিপল বাই দিস থিংস। লোকেরা এই জিনিসগুলো কিনবে, কিনে লোকেরা এই জিনিসগুলো অবভিয়াসলি দে উইল ইউজ দেম, অ্যান্ড অবভিয়াসলি যখন লোকেরা ইউজ করবে এইসব জিনিস, দ্য রেভিনিউ উইল ইনক্রিজ। এন্ড অফ দ্য ডে আপনার রেভিনিউ ইনক্রিজ করাটাই আপনার মেন উদ্দেশ্য, ব্যবসায় টিকে থাকাটা মেন উদ্দেশ্য। তো এই যে এতগুলো ভ্যারাইটিস নিয়ে আসলো, এতগুলো ডিফারেন্ট ফ্লেভার্স মানে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্রোডাক্টস apart from home appliances and mobiles. তো এই যে সেল করাটা, এটার জন্য তারা এই যে লোকেদেরকে পাঠাচ্ছে 10টা করে 6টা করে বিভিন্ন দেশে। কেন পাঠাচ্ছে? সো দ্যাট ওরা মার্কেটে রিসার্চ করে আসতে পারবে যে ওদের এই প্রোডাক্ট গুলো চলবে কিনা আমাদের দেশে বা ইউএসএ তে বা জার্মানিতে, এন্ড দে ওয়ার সাকসেসফুল। অনেক দেশে ওদের প্রোডাক্ট কিনেওছেও। ওই দেশগুলোতে ওদের স্যামসাং এর ব্যাংক খুলেছে। যেমন আপনারা বিভিন্ন ব্যাংকের নাম তো শুনে থাকবেন, ফরেন ব্যাংক যেগুলো বাংলাদেশে আছে, এইচএসবিসি, সিটি ব্যাংক, এরা তো অ্যারাউন্ড দ্য গ্লোব। সো সিমিলারলি স্যামসাং বলছে আমরা আমাদের ব্যাংক অ্যারাউন্ড দ্য গ্লোব করবো, নট জাস্ট ইন সাউথ কোরিয়া বাট ইন ইন্ডিয়া, প্রবলি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, রাইট, মিডল ইস্ট, বিকজ দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড। তারা এক্সপ্যান্ড করতে চায়। আর অ্যাজ এ বিজনেসম্যান দ্যাট শুড বি ইয়োর প্রাইম মটো, কি আপনি এক্সপ্যান্ড করতে চান, আপনি ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড ইউর বিজনেস, বিকজ আপনাকে তো টিকে থাকতে হবে। ইউ হ্যাভ টু সাস্টেইন ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু স্টে অ্যালাইভ ইন দ্য কম্পিটিশন, রাইট? তো এই সেল পর্যায়ে আপনি সেল করার পরে এবার যে ফেজটা আসে সেটা হচ্ছে বিল্ড। এখানে বিল্ড মানে তৈরি। আপনাদেরকে যেটা বললাম যে সেল, বিল্ড আর রান, এই তিনটে জিনিসের উপর কিন্তু আপনার ব্যবসা টিকে থাকবে। সেল করার পরে যে আপনার বিল্ড ফেজটা আসে, বিল্ডে মানে you build a relationship with your customer. আপনি আপনার কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করছেন। কিভাবে? আপনি যে একটা প্রোডাক্ট সেল করলেন, আপনার একটা প্রোডাক্টের ওয়ারেন্টি আছে, রাইট? একটা প্রোডাক্ট খারাপ হতেই পারে। একটা প্রোডাক্ট যে কোনো, হিউম্যান বিংস আর লাইক মেশিনস, তো মেশিনস তো খারাপ হতেই পারে। হিউম্যান বিং এর অবজেক্ট খারাপ হলে তো মেশিনস খারাপ হতেই পারে। কিন্তু এই ওয়ারেন্টি পিরিয়ড আপনি দিচ্ছেন, এই ওয়ারেন্টির মধ্যে আপনি কি তাকে যেটা প্রমিস করেছিলেন সেটাকে আপনি দিচ্ছেন ঠিক মতো, বা আপনি কি সেই প্রমিসটাকে ফুলফিল করছেন ওদের সাথে দাঁড়িয়ে? কারণ প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে কিন্তু আপনার কাছে শেষ হয়ে যাচ্ছে না। প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার পরে আপনি ওর সার্ভিসের জন্য আছেন কিনা, আর ইউ দেয়ার ইফ দে নিড ইউ। তো একটা কথা আছে, হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার? হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার? Because we are the difference between divine and despair. So what's in a customer and why should we care? আমি একটা বিজনেসম্যান, আমি এই প্রশ্ন আমি সবাইকে করছি যারা ব্যবসা করেন। হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার? কাস্টমার কি, কে, আর আমি তার কেয়ার কেন করব? বিকজ উই আর দ্য ডিফারেন্স বিটুইন ডিভাইন অ্যান্ড ডেসপেয়ার। কাস্টমারকে আর আমি তার জন্য কেন চিন্তা করব, তার ব্যাপারে আমি কেন ভাববো, তার সুখ অসুখের দুঃখের কথা আমি কেন ভাববো?
কারণ এই কাস্টমারের জন্যই আপনার ব্যবসা আছে, আর এই কাস্টমার ইজ এ কিং। ইউ শুড ট্রিট এ কাস্টমার অ্যাজ এ কিং, কাস্টমার রাজা। আর আমি এই জন্যে কেয়ার করব কারণ এটা আমার উপরে কমপ্লিটলি অ্যাজ এ বিজনেসম্যান, এটা আমার হাতে, বা ইট ইজ কমপ্লিটলি অন মি, কি আমি তার জীবনটাকে ভালো করতে পারি, খুব ভালো করতে পারি, বা খুব খারাপ করতে পারি। কিভাবে? এক্সাম্পল দেই। এখন আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম শুনে থাকবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা ইন্ডিয়ার রেপুটেটেড ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক। তো আমার কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ড আছে, ক্রেডিট কার্ড। আর আমেরিকান এক্সপ্রেস বলে একটা কোম্পানি আছে, আমেরিকান এক্সপ্রেসেরও কিন্তু আমার একটা কার্ড আছে। আমেরিকান এক্সপ্রেস ইজ অ্যান আমেরিকান ব্যাংক। তো মানে অবভিয়াসলি আমি বাইরে বাইরে ট্রাভেল করি, তো আমার কার্ডে সোয়াইপ করতে হয়। তো ইন্ডিয়াতে থেকে আমার একবার কার্ড সোয়াইপ করেছিলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ড সোয়াইপ করেছি কিছু কেনার জন্য। তো দোকানে দাঁড়িয়ে আমি কার্ডটা সোয়াইপ করলাম, তো টাকাটা বেরিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে, কিন্তু দোকানদার বলছে ও টাকা পায়নি। ওই ওদের একটা পেপার রোল থাকে যেটাতে একটা ট্রানজাকশন স্লিপ বের হয়, ওই স্লিপে দেখা যায় যে ট্রানজাকশন ওয়াজ ডিক্লাইন্ড, রাইট? তো তো কি হলো, তো আমি ব্যাংকে ফোন করলাম সঙ্গে সঙ্গে, যে আমি কল করলাম, 7-8 মিনিট ওয়েট, প্রথমে 7-8 মিনিট ওয়েট করছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কেউ ফোন তুলছে না। ফোন তুলছে না মানে ডিফারেন্ট আইভিআরস আছে, ফর 1, ফর 2, ফর 3, it keeps saying, right? For 1 press omok, for 2 press for credit cards, for 3 for personal loan, blah 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 চলছে। And finally I got through to someone, যে যে ছিল, যে ভদ্রলোক কাস্টমার সার্ভিসে ছিল, সে আমার ফোন উঠিয়ে আমাকে গ্রিট করলো নর্মাল, গুড মর্নিং স্যার, হাবি চাবি। আমি বললাম গুড মর্নিং। আমি বললাম আমার প্রবলেম, যে আমি এখানে এই দোকানে দাঁড়িয়ে আছি, আমার এই জিনিসটা খুব আর্জেন্ট কিনতে হবে, আমি কার্ডটা সোয়াইপ করিয়েছি কিন্তু আমার পয়সা বেরিয়ে গেছে, দোকানদার বলছে পয়সা পাইনি। আর দোকানদার আমাকে তার ট্রানজাকশন দেখালো, সিরিয়াসলি দোকানদার পাইনি, অনেস্টলি দোকানদার পাইনি, অ্যাকচুয়ালি টাকাটা পাইনি, টাকাটা বেরিয়ে গেছে। তো টেকনিক্যাল গোলযোগ, টেকনিক্যাল গ্লিচেস তো হতেই পারে, দ্যাটস ফাইন, দ্যাটস ফেয়ার, টেকনিক্যাল গ্লিচেস ক্যান হ্যাপেন। ভুল তো সবাই হতে পারে, মেশিন তো ভুল করতেই পারে। অলদো মেশিনের ভুল করাটা মানে মিনিমাম, বিকজ অবভিয়াসলি ইটস প্রি কনফিগার্ড, বাট ভুল হতেই পারে। আমি বললাম যে আমার এরকম হয়েছে, আপনি কি প্লিজ চেক করবেন টাকাটা কেটেছে কিনা। ও বললো আমাকে, স্যার আমাকে 2 মিনিট দিন, আমি চেক করে আই উইল গেট ব্যাক টু ইউ, যেটা হয় নর্মালি আপনি যখন কোনো কাস্টমার কেয়ারে ফোন করেন। 2 মিনিট বলে সে গেল, তো গেল 8-9 মিনিট ধরে আমাকে হোল্ডে রেখেছে। এখন অ্যাজ এ কাস্টমার, আপনি যখন কোনো কন্ট্যাক্ট সেন্টারে ফোন করেন কোনো মোবাইলের বিলের ব্যাপারে, আমার পয়সা কেন কাটলো, 1 মিনিট 10 মিনিটের সমান লাগে অনেস্টলি, বা 2 মিনিট 10 মিনিটের মতো মনে হয়। ও আমাকে রীতিমতো 8 থেকে 9 মিনিট, 10 মিনিট না, 7 থেকে 8 মিনিট মতো হোল্ডে রেখেছে। আমি ভাবছি এ বুঝে আর আসবে না, তো বাট হি কেম ব্যাক আফটার 7-8 মিনিটস। ও আসলো, এসে আমাকে বলছে থ্যাংক ইউ ফর বিং অন হোল্ড। আমি বললাম হ্যাঁ, তাহলে কি রেজলিউশন পেলেন কিছু, আমি জিজ্ঞেস করছি। ও আমাকে বলে, স্যার আমি না প্রশ্নটা আমরা বুঝতে পারিনি, আপনি কি প্রশ্ন করেছিলেন। তা আমি বললাম, তুমি যে আমাকে বললে হোল্ডে রাখার আগে যে তুমি চেক করতে যাচ্ছ, তুমি কি চেক করছিলে এতক্ষণ? কারণ তুমি তো আমাকে বলেছো, আমি তো তোমাকে পরিষ্কার বলেছি যে আমার টাকা কেটে গেছে, আর এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে, কিন্তু দোকানদার পাইনি। তো তোমাকে তো পরিষ্কার ভাবে বলা হয়েছিল তখনই। তো ও বলছে কি, না আমার না ভুল, আমার শুনতে ভুল হয়েছিল। তার মানে তোমার শুনতে ভুল হয়েছে, তুমি 8 মিনিট তুমি তাহলে কি করছিলে? বলে না, আমি আমার সিনিয়রদের সঙ্গে ডিসকাস করছিলাম যে কি করা যায়। আমি বললাম, তুমি যখন ব্যাপারটা জানোই না, তোমার যখন কনফিউশন আছে, তোমার যখন ডাউটস আছে, হাউ ক্যান ইউ অ্যাপ্রোচ ইউর সিনিয়র, এন্ড হোয়াট ওয়ার ইউ টেলিং ইউর সিনিয়র্স? তুমি সিনিয়রকে কি বলছিলে? তুমি তো ব্যাপারটাই শোনোনি ঠিক মতো। তো আমি সরি বললো। দিয়ে আমি বললাম আমার তাড়াহুড়ো আছে, আমি এই দোকানে দাঁড়িয়ে আছি। তো বললো, স্যার আমাকে আবার 2 মিনিট সময় দেন, আমি একবার চেক করছি। আমি বললাম ছাড়ো, কারণ আমার এই 2 মিনিট করে অলরেডি 15 মিনিট থেকে 20 মিনিট আমি ফোনে আছি তোমাদের সাথে এইটা রিজলভ করার জন্য, একটা রেজলিউশন পাচ্ছি না, আর তুমিও হেল্প করতে পারছো না, ছাড়ো, আমি এটা পরে দেখে নেবো। কারণ আমি আমি আই ওয়াজ লিটারালি, আমার তাড়া ছিল তখন। সো আমি বললাম জাস্ট লিভ ইট নাও, আমি পরে এটা দেখবো। আমি তখন কি করলাম, তাড়াহুড়ো ছিল বলে এটিএম এ গেলাম, পাশে এটিএম এ গিয়ে টাকা তুলে এনে জিনিসটা কিনে বাড়ি ফিরলাম। যাই হোক,
আর মোটামুটি 4,500-5,000 টাকার কার্ড সোয়াইপ করেছিলাম। তো আমি এই ব্যাপারটা মনে ছিল আমার, কিন্তু কাজের ফাঁকে আমি ভুলে গেছিলাম। 15 থেকে 16 দিন পরে আমার বাড়িতে যে ব্যাংকের স্টেটমেন্ট আসে, স্টেটমেন্ট চেক করছি, তখন আমি দেখলাম আরে এই টাকাটা তো ডিসপিউটে ছিল, আমি তো ভুলে গেছি এটার ব্যাপারে কমপ্লিটলি। আর যে আমার সঙ্গে কথা বলেছিল 15 দিন আগে, যে লোকটা ফোনে, সে তো বলেছিল 2 মিনিট দেন আমি চেক করব। ওর তো অলরেডি জানা ছিল এই ব্যাপারটা, সে কিন্তু কিছু করতে পারতো, কারণ ওই টাকাটা আমার তখন রিফান্ড আসেনি। ওই টাকাটা যে বেরিয়ে গিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে, আমি স্টেটমেন্টে চেক করেছি 15 দিন পর, তখন বুঝতে পেরেছি যে টাকাটা বেরিয়ে গিয়েছে, কিন্তু ওটা এখনো রিফান্ড করেনি তারা, ব্যাংক। আমি আবার ব্যাংকে ফোন করলাম, ব্যাংকে ফোন করে বললাম যে আমি অলরেডি আপনাদের আমি একজনের সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে, আর সে বলেছিল সে হি ইজ লুকিং ইনটু ইট, বাট সে কিন্তু চেক করেনি। আপনি প্লিজ কাইন্ডলি একটু দেখুন। হুম, এই 5,000 টাকাটা যা আমি সোয়াইপ করেছিলাম এটা এখনো আমার অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে তো বেরিয়ে গিয়েছে। তখন যে ওই ফোনে আমার সঙ্গে কথা বললো সে কিন্তু কাজটা আমার করিয়ে দিয়েছে। 3-4 দিন পরে আমি আমার রিফান্ডটা পেয়েছিলাম। তো তো এটা একটা ঘটনা যেটা এসবিআই এর সঙ্গে হয়েছিল আমার। আর আমি যখন বাইরে ছিলাম বা বাইরে যখন থাকি, আমি আমেরিকান এক্সপ্রেস কার্ডটা সোয়াইপ করি, রাইট? সো আমেরিকান এক্সপ্রেসের সাথেও এরকম একটা ঠিক সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন হয়েছিল আমার, যখন আমি বাইরে ছিলাম, কার্ড সোয়াইপ করেছিলাম বাইরে, অ্যান্ড পয়সা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু শপকিপার ইজ সেইং ও পয়সা পায়নি। সো what I did is I called American Express immediately. একটা টোল ফ্রি নাম্বার থাকে, ইন্টারন্যাশনাল টোল ফ্রি, তো সঙ্গে সঙ্গে কল করলাম। যে ফোন উঠালো, ফোন ধরে আমাকে বললো যে অবভিয়াসলি এমপ্যাথি দেখালো, দ্যাট পারসন ওয়াজ সরি কি আমার আই হ্যাড টু ফেস দিস সিচুয়েশন, আমার জন্য দুঃখিত যে আমি এরকম একটা সিচুয়েশনে পড়েছি, কিন্তু আমাকে উইদিন হাফ অ্যান আওয়ার সে কিন্তু আমাকে করে দিল, আমার যে টাকাটা বেরিয়ে গিয়েছিল সেটা টাকাটা অ্যাকাউন্টে হাফ অ্যান আওয়ারের মধ্যে ঢুকিয়ে দিল। আর প্রচন্ড পোলাইট, এমপ্যাথি, সে জানে সে কি করছে, এমন না যে সে কনফিউজড, রাইট? তো দ্য রিজন আমি এক্সাম্পলটা দিচ্ছি বা দিলাম ইজ বিকজ এই যে ট্রাস্ট, আমার যে ট্রাস্ট বিল্ড হলো, বিকজ আমি আপনাদেরকে বিল্ড ফেজটা বোঝাচ্ছি, রাইট? সেল বিল্ড, এই বিল্ড ফেজে আপনাকে কাস্টমারের সঙ্গে ট্রাস্টটা বজায় রাখতে লাগবে। ইউ হ্যাভ টু উইন হিজ ট্রাস্ট। তো এখন যদি আমাকে কেউ আজকের দিনে বলে যে ভাই আমি এসবিআই অ্যাকাউন্ট খুলবো, চলো আমাকে হেল্প করো, বা আমি বলবো ডোন্ট গো টু এসবিআই। ওয়াই উড ইউ গো টু এসবিআই? কারণ এসবিআই এর যা অবস্থা, আর এটা খালি আমি বলছি না, এটা অনেকেই অনেকেই এটা বলে থাকে যে এই ব্যাংকের কিরকম নাম বা এই ব্যাংকের সার্ভিসটা কিরকম, রাইট? তো আমাকে যদি কেউ এখন বলে যে আমি এসবিআই খুলবো, আমি তাকে বলবো না, এসবিআই এর সঙ্গে অ্যাকাউন্ট না খুলে তুমি আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে একটা ক্রেডিট কার্ড নাও, ওদের সার্ভিস অনেক ভালো। তো অ্যাজ এ কাস্টমার আমি তো তার কাস্টমার। এসবিআই আমার সাথে বিজনেস করছে, আমেরিকান এক্সপ্রেস আমার সাথে বিজনেস করছে, সো দ্যাট মেক্স মি দেয়ার কাস্টমার, অ্যান্ড কাস্টমার ইজ কিং। সো আমি যে স্টেটমেন্টে বলেছিলাম, হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার, বিকজ উই আর দ্য ডিফারেন্স বিটুইন ডিভাইন অ্যান্ড ডেসপেয়ার। তো এসবিআই আমাকে ডেসপেয়ার, আমাকে হতাশার মধ্যে ফেলে দিয়েছিল। এই যে সিচুয়েশন আমাকে ফেললো, যে বড় সড়ো সিচুয়েশন না, ইটস এ স্মল সিচুয়েশন, 5,000 টাকা আজকের দিনে, আই মিন নট এ বিগ অ্যামাউন্ট, বাট এই যে আমাকে 3বার কল করতে হলো একটা জিনিস, ওরা নিজের থেকেও ইনিশিয়েটিভ নিল না আমাকে টাকাটা ফেরত দেওয়ার। আমি স্টেটমেন্ট আসলো, আসার পর আমি জানতে পারলাম যে আমার টাকা এখনো ঢোকেনি, এন্ড দ্যাটস ওয়ান আই হ্যাড টু কল দেম अगेन, এন্ড তারপরে হলো। তো আমি অ্যাজ এ কাস্টমার আমার এক্সপিরিয়েন্সটা খুব হতাশাজনক, কিন্তু when I spoke to American Express I was happy. It was a divine experience. Divine মানে heavenly, স্বর্গীয় এক্সপিরিয়েন্স একটা আমার। সো এই জন্যে এই যে স্টেটমেন্ট অফ হোয়াটস ইন এ কাস্টমার, ওয়াই শুড উই কেয়ার, বিকজ উই আর দ্য ডিফারেন্স। আমরাই কিন্তু কাস্টমারের জীবনে একটা ডিফারেন্স আনতে পারি। হয় আমি আমার কাস্টমারকে খুব খারাপ ভাবে ট্রিট করতে পারি, হয় আমি আমার কাস্টমারকে খুব ভালোভাবে ট্রিট করতে পারি। ইটস অল অন ইউ অ্যাজ এ বিজনেসম্যান। আর এই যে ট্রাস্টটা যখন, এই যে ট্রাস্ট বা যে রেপো, এটাকে রেপো বলে বা ট্রাস্ট বলে, এই রেপো বা ট্রাস্টটা যখন বিল্ড হয় একটা কাস্টমারের সাথে, সে কিন্তু অন্য আরো বিজনেস নিয়ে এসে দেয় আপনাকে। এখন আমি আমেরিকান এক্সপ্রেসে
আমার বন্ধুকে বলছি তুই আমেরিকান এক্সপ্রেসে অ্যাকাউন্ট খোল। তো আই এম গিভিং, আমি অ্যাজ এ কাস্টমার আমার বন্ধুকে যখন রেকমেন্ড করছি যে তুমি আমেরিকান এক্সপ্রেসের সাথে অ্যাকাউন্ট খোলো, তো আমেরিকান এক্সপ্রেসের একটা ব্যবসা বাড়ছে। এইভাবে আমার মতো সো মেনি আদার পিপল যারা এই এক্সপিরিয়েন্সের, দে হ্যাভ গন থ্রু দিস গুড এক্সপিরিয়েন্স, যারা এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে দে হ্যাভ গন থ্রু দিস ভেরি গুড এক্সপিরিয়েন্স উইথ আমেরিকান এক্সপ্রেস, আর এইভাবে আমেরিকান এক্সপ্রেসকে বিজনেস এনে দিয়েছে। সো প্রাইমারিলি ইটস আপ টু মি অ্যাজ এ কাস্টমার, আমি অন্য কোম্পানিকে বিজনেস দেবো কিনা, and I should have good reasons. So I had good reasons, right? আমার কাছে ভালো রিজন ছিল তাদেরকে নতুন কাস্টমার এনে দেওয়ার, কারণ আমি একটা ভালো সার্ভিস পেয়েছি। সো কিপ ইন মাইন্ড গাইজ, আমরাই কিন্তু একটা কাস্টমারের লাইফকে গড়ে তোলার জন্য দায়ী, আর আমরাই কিন্তু একটা কাস্টমারকে এইভাবে রিটেন করতে পারবো যে কাস্টমার আমাকে ছেড়ে যাবে না, আর এইভাবে কিন্তু আমি আমার কাস্টমারের সংখ্যা বাড়াতে পারবো, কারণ কাস্টমার রেকমেন্ডেশনেই আসে। কাস্টমার্স কাম ভায়া রেকমেন্ডেশন। আমার একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল ব্যাংকিং এ দিলাম, যেখানে আমি একটা ভুক্তভোগী এক জায়গায়, আর এক জায়গায় আই ওয়াজ ট্রিটেড লাইক এ কিং। আমার আর আমার আমার কলিগ আছে রাহুল, ওর নাম রাহুল। তো আমাদের অফিস ব্যাঙ্গালোরে তো আছেই, প্লাস আমাদের অফিস পুনেতেও আছে। পুনে বলে একটা শহর আছে, আই এম শিওর ইউ গাইজ উড হ্যাভ হার্ড অফ পুনে, মহারাষ্ট্রে। তো পুনেতেও ভোডাফোনের অফিস আছে। তো আমি আর রাহুল প্রায় যাই পুনে, কারণ পুনেতে আমাদের অফিস থেকে কাজ করতে হয় কখনো কখনো। তো পুনের হোটেলের সঙ্গে আমাদের টাই আপ আছে। অবভিয়াসলি পুনে গেলে আমরা ওই হোটেলটা আমাদের অফিসের ক্যাম্পাসের মধ্যেই, অফিসটা যেটা অফিসের ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে মানে একই ক্যাম্পাসে 200 মিটারের দূরত্বে। আরো অন্য অনেক হোটেল আছে আশেপাশে। তো এটা একটা ভালো একটা 4 স্টার হোটেল। তো আমরা সকালবেলা ব্যাঙ্গালোর থেকে পুনের জন্য রওনা দিই, যেমন ইউজুয়ালি সকালবেলা রওনা দিই 7টার সময়। 7টা ফ্লাইট থাকে, 7টা পুনে যেতে 1 ঘন্টা লাগে ফ্লাইটে। 8টার মধ্যে পৌঁছে যাই, বাই 9:45-র মধ্যে হোটেলে পৌঁছে যাই, আর হোটেলে ফ্রেশ হয়ে 10টার সময় পুনের অফিস থেকে আমরা করি কাজ। তো সো অবভিয়াসলি আমরা অনেকবার গেছি ওই হোটেলে, অনেকবার থেকেছি, কারণ ওইটা ভোডাফোনের রেকমেন্ডেড হোটেল। কারণ ওই হোটেলে আমাদের কিছু ডিসকাউন্টস থাকে, মানে সবাই ভোডাফোনের, সে ভোডাফোন ইউকে থেকে আসুক বা জার্মানি থেকে আসুক বা ইটালি থেকে আসুক বা অস্ট্রেলিয়া ভোডাফোন থেকে, যেখান থেকে কোনো ক্লায়েন্টস বা কেউ আসলে ভোডাফোন অফিস থেকে এই অফিসে তাকে এই হোটেলে রাখা হয়। তো ওই জন্য ওদের সঙ্গে আমাদের একটা ডিসকাউন্ট আমরা পাই, সে ওদের কাছেই যাই। তো অবভিয়াসলি আমাদের অলরেডি বুকিং করা হয়ে গিয়েছিল। বুকিং করার পরে তখন সকালে পৌঁছেছি আমি আর রাহুল। তো এবার রিসেপশনে গিয়েছি, রিসেপশনে গিয়ে রিসেপশনিস্ট বলছে যে স্যার একটা রুমই আছে এই মুহূর্তে, আর একটা রুম সন্ধ্যাবেলায় পাবেন। তো আমার রুমটা ছিল, রাহুলের রুমটা বলেছে রাহুলকে যে আপনি সন্ধ্যাবেলায় আপনি রুম পেয়ে যাবেন ফর শিওর স্যার, আমরা খুব দুঃখিত, উই আর রিয়েলি সরি যে ইউ হ্যাভ টু গো থ্রু অল অফ দিস, আপনার রুমটা এই মুহূর্তে নেই, কাইন্ডলি আপনি তানভীরের সাথে রুম শেয়ার করুন, আর আপনি সন্ধ্যাবেলায় পেয়ে যাবেন। তো রাহুল অবভিয়াসলি হি গট অ্যাংরি, কারণ আমরা রেগুলার কাস্টমার ওই হোটেলের। 4 পয়েন্টস বলে একটা হোটেল আছে, 4 পয়েন্টস, Sheraton Grand. So we are regular customers, and Rahul has all the reasons to get angry. কারণ রাহুল was not expecting কে হোটেল অলরেডি বুকড আছে, তার আগের দিন হোটেল বুকিং করা হয়েছে, ওরা জানে যে আমরা আসবো, আর ফ্লাইট বুক করেছে, হোটেল বুক করতে। he lost his head, he started screaming, he like what kind of business is this, ওর খুব মাথা গরম হয়ে গেছে রাহুলের। যে আমি রাহুলকে বললাম ছাড়, আমি মাথা গরম করে লাভ নাই, ইউ ক্যান কাম এন্ড স্টে উইথ মি। আই মিন অবভিয়াসলি আমরা তো এখন ঘুমোচ্ছি না, আর ঘুমালেও কি, তুই তো আমার বন্ধু, তুই আমার সঙ্গে থাকতে পারিস, আমার সেপারেট রুম নেই প্রাইভেসির জন্য। তো আমি বললাম এখন তো এমনিতেও সকালবেলা, তুই তোর মালপত্র আমার সাথে আমার রুমে রাখ, আমরা দুজনে ফ্রেশন আপ হবো, ব্রেকফাস্ট করবো, উই উইল গো টু অফিস, উইল গো টু অফিস এন্ড কাম ব্যাক ইন দ্য ইভিনিং, আর তুই তো ইভিনিং এ পেয়ে যাবি, তুই তো সারাদিন তো এমনি হোটেলে কিছু করছিস না। হি ইজ লাইক না না না, দ্যাট ইজ ফাইন, আমি বুঝি ব্যাপারটা, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে দে শুড ট্রিট আস, অর দে শুড ট্রিট মি। আমরা একটা ভোডাফোনের মতো অফিস বা কোম্পানি থেকে উই
আর দ্য রেগুলার কাস্টমার্স, বাইরে বিদেশ থেকে যে আসে সবাইকে তাই এদের হোটেলে রাখা হয়। হ্যাঁ, দেখে নাও ট্রিট। তো প্রচন্ড মাথা গরম, ঠিক আছে চল চল দিয়ে ও আমার রুমে আসলো, আমরা ফ্রেশন আপ হলাম, আমরা অফিস গেলাম। সন্ধ্যাবেলা 5টার সময় ফিরছি অফিস থেকে। 5টার সময় ফিরে অবভিয়াসলি ও রিসেপশনে গেল, ও চাবি নিল, রুম তখন রেডি, ওর রুমটা পেয়ে গেছে। আমার রুমে আসলো, ওর ওর মাল নিয়ে ওর রুমে চলে গেল। এবার ওর রুমে চলে যাওয়ার পরে আমাকে কল করছে। আমি ভাবলাম কি হলো, আবার আবার কিছু হয়েছে নাকি? বললে না না তুই আমার রুমে আয়। আমি ভাবছি আবার কিছু একটা ঘটনা হয়েছে হয়তো। হ্যাঁ, বলছে আমরা ঠিক আছে আমি আসছি। ওর রুমে গিয়ে দেখি ওর বিছানার উপরে একটা কেক রাখা আছে, আর সেই কেকটা তে লেখা আছে উই আর সরি। সো একটা রাহুলের বিছানায় একটা কেক রাখা আছে, একটা পাইনাপল কেক, ফ্রেশ পাইনাপল কেক, এন্ড ওটাতে লেখা আছে উই আর সরি। সো বেসিক্যালি এখানে ওই হোটেলটা, দে রিয়েলাইজ দের মিস্টেক। তারা বুঝতে পেরেছিল যে সকালবেলা একটা ভুল হয়ে গেছে, they have made a mistake and they were trying to make up for the mistake. আর তারা তখন সন্ধ্যেবেলা যখন রাহুল আসলো রুমে, রাহুল খুব খুশি তখন। ওই কেকে লেখা উই আর সরি, আর ওটা পাইনাপল কেক। এবার রাহুল বলল পাইনাপল রাহুলের ফেভারিট কেক, পাইনাপল কেক। তো বেসিক্যালি আমরা ওই হোটেলে বিগত 3 বছর ধরে ওই হোটেলে যখনই পুনে যাই তখন ওই হোটেলে থাকি। তো প্রথমবার যখন গিয়েছিলাম ওরা একটা ফর্ম ফিল আপ করায় হোটেল। ওই ফর্মে আপনার ওয়েডিং অ্যানিভার্সারি কবে, আপনার বার্থডে কবে, আপনার ফেভারিট খাবার কি, এসব হাবিজাবি প্রশ্ন থাকে। তো ওই যে প্রশ্নটা 3 বছর আগে রাহুল হয়তো গিয়েছিল একবার, প্রথমবার যখন গিয়েছিল তখন ওই রাহুলের ডিটেলস গুলো ওরা নিয়ে রেখেছিল। আর যখন ওরা জানলো যে আজকে সকালবেলা এরকম একটা ঘটনা রাহুলের সঙ্গে ঘটিয়ে ফেলেছি আমরা, ওরা খুব দুঃখিত ছিল, and they wanted to express their gratitude. They wanted to show that we care. As a hotel, they wanted to show that they want to care for the customer. Customer এখানে রাহুল আর আমি। তো ওরা জানতো, হোটেল জানতো যে they have made a blunder in the morning, সেই জন্যে ওরা সেই ব্লান্ডারটাকে ফিক্স করার জন্য in the evening রাহুলের জন্য ওর ফেভারিট কেক which is a pineapple cake এনে বিছানায় রেখে দিয়েছিল। যখনই ও রুম খুলে ঢুকেছে দেখছে ওর রুমে পাইনাপল কেক রাখা। হি ওয়াজ ভেরি হ্যাপি। ও তখন রিসেপশনে কল করে বলল যে আই এম সরি, আমি সকালবেলা খুব বাজেভাবে ব্যবহার করেছিলাম আপনাদের সাথে, আমার উচিত হয়নি। আর আপনারা যে দিস অ্যাক্ট অফ গ্র্যাটিটিউড যেটা আপনারা করেছেন, আই এম রিয়েলি হ্যাপি, ইউ মেড মাই ইভিনিং। রাহুল আমার সামনে বলছে এরকম করে। রাহুল খুব খুশি। And Rahul still recommends people to go to the same hotel. লোকেদেরকে রেকমেন্ড করে যে এই হোটেলটা, দে টেক কেয়ার অফ কাস্টমার্স। তাই ও এটাই বলে যে দে ডু টেক কেয়ার অফ দ্য কাস্টমার। সো অ্যাজ এ কাস্টমার কিন্তু জানে যে ভুল হতেই পারে, সমস্যা হতেই পারে। এই যে আমি একটা যে আইটির অবভিয়াসলি আইটি অপারেশনস ম্যানেজার হিসেবে আমি অনেক চ্যালেঞ্জেস ফেস করি ডেইলি, এভরিডে। নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু। সো আমাদের কাস্টমার যেমন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল টিম, দে আর আওয়ার কাস্টমার। Adidas is our customer. Citibank is our customer. HSBC is our customer. So আমাদের এইসব কাস্টমার্সরা আছে, and they are big shots. এরা এক একটা কাস্টমার আমাদেরকে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইজ our customer, রাইট? তো এদের কাছ থেকে আমরা বছরে কন্ট্রাক্ট রিনিউ করাই তো কোটি কোটি টাকার, মানে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকার এক একটা কোম্পানি আমাদেরকে দেয় বছরে, ওদের সবকিছু দেখাশোনা করার জন্য। সবকিছু বলতে এনিথিং রিলেটেড টু ফিক্সড লাইন। আমার তো ফিক্সড লাইনের বিজনেস, আমি তো ফিক্সড লাইন দেখি। তো আর নেটওয়ার্কসটা পুরোপুরি ওদের নেটওয়ার্কটা আমার হাতে। তো এত টাকার কন্ট্রাক্ট ওরা রিনিউ করবে কেন আমাদের সাথে, আনলেস আই ট্রিট দেম ওয়েল। তা আই এম দ্য ফেস অফ ভোডাফোন। আমি নট জাস্ট মি, আমার মতো অনেক এরকম অপারেশনস ম্যানেজার আছে। আমি তো একটা ডিপার্টমেন্টের অপারেশন, তো এরকম অনেক অপারেশনস ম্যানেজার আছে যার আন্ডারে এরকম 250-300 জন করে লোক আছে। তো উই আর হোয়াট, আমরা তো ভোডাফোনের যে বিজনেসটা, ভোডাফোন অ্যাজ এ কোম্পানি ইজ এ বিজনেস কোম্পানি অ্যান্ড উই আর দ্য ফেস অফ ভোডাফোন, রাইট? আমি ভোডাফোনকে রিপ্রেজেন্ট করি, আই রিপ্রেজেন্ট ভোডাফোন। তো আমার এটা দায়িত্ব বা আমার এটা কর্তব্য যে আমার যে এমপ্লয়ার, আই এম দ্য এমপ্লয়ি and Vodafone is my employer. তো
আমার এমপ্লয়ারকে আমি খুশি রাখবো, আর এমপ্লয়ারকে আমি কিভাবে খুশি রাখবো? আমার কাস্টমার যারা আছে, ভোডাফোনের যারা সার্ভিস ইউজ করছে তাদেরকে খুশি রেখে আমি আমার এই যে খুশি রাখলেই তারা আমার সঙ্গে তাদের কন্ট্রাক্ট রিনিউ করবে, তাই না? তারা আমার সঙ্গে বিজনেস করবে আবার পরের বছর, কারণ প্রতি বছর কন্ট্রাক্ট রিনিউ হয়। তো ভেবে দেখা গেলে যদি এখন ম্যানচেস্টার ইউনাইটেড আমার সঙ্গে আজ লাস্ট 3 বছর, 3.5 বছর ধরে আছে আমার আন্ডারে, কারণ ওকে আমি ভালো সার্ভিস দিচ্ছি। এখন আমার যদি কোনো একটা বছরে খারাপ সার্ভিস দেই, পরের বছর তো আমার সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করবে না। তো অ্যাজ এ কোম্পানি ভোডাফোন যে 500 কোটি টাকা বছরে ওদের কাছ থেকে পায় বা 600 কোটি টাকা বছরে পায়, তো ওই কন্ট্রাক্টটা চলে গেল। অ্যান্ড মানি ম্যাটার্স বিজনেসে। তো আমি যে এই যে ট্রাস্টটা বিল্ড করেছি আমার কাস্টমারের সাথে, অ্যাডিডাসের সাথে বা ম্যানচেস্টার বা ইংলিশ ক্রিকেট বোর্ডের সাথে, এই যে আমার ট্রাস্টটা, এই যে র্যাপোটা বিল্ড করেছি, এই যে বিল্ড ফেজটা এতক্ষণ এই জন্য বোঝাচ্ছিলাম, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ফেজ ম্যানেজমেন্টের মধ্যেও বা বিজনেসে। একটা বিজনেসে চালাতে গেলে বিল্ড একবার সেল করার পরে পরে আমি এই যে বিল্ড ফেজে যে ট্রাস্ট গেইন করছি, দ্য ওয়ে আই এম ট্রিটিং দেম, রাইট, ইজ হোয়াট ম্যাটার্স। তা না হলে ওরা থাকবে না আমার সাথে। আমি যদি এখন ইফ আই ট্রিট দেম লাইক শিট, ইফ আই ট্রিট দেম লাইক দে আর নোবডি, থাকবে কেন? বাজারে তো ভোডাফোন ছাড়া অনেক কোম্পানি আছে, ওদের কাছে যাবে। স্কাই আছে, টকটক আছে, বুলডগ আছে, ব্রিটিশ টেলিকম আছে। তো ওরা আমাদেরকে চুজ করেছে এই জন্যে কারণ উই আর রিজনেবল অ্যান্ড উই অফার গুড সার্ভিস। গুড সার্ভিস মানে এই যে ট্রাস্ট, দে ক্যান কাউন্ট অন মি এনি টাইম। আমার 24 ঘন্টা আমার ফোন অন থাকে, বিকজ এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, রাইট? এরকম হয় ভোর 4টার সময় আমি কাস্টমারের সাথে কলে আছি, ক্লায়েন্টের সঙ্গে কলে আছি, প্রবলি ওদের যে সিইও আছে তার সঙ্গে কলে আছি, এমন হয়েছে। এরকম হয়েছে অবস্থা আমার নিজের সাথে হয়েছে। কিন্তু ও জানে যে হ্যাঁ, তানভীরকে ফোন করলে তানভীর ফোন উঠাবে, তানভীর ইজ দেয়ার। দিস ইজ হোয়াট ম্যাটার্স। এই যে বিল্ড করেছি, এই রিলেশনশিপটা যে আমি তাদের সঙ্গে বিল্ড করেছি, ওদের সঙ্গে আমি নর্মাল হেসে খেলে কথা বলি। অন্য সময় কখনো কখনো যখন ফলো আপ কলস থাকে, আমি তাকে কল করে জিজ্ঞেস করি বউ বাচ্চা কেমন আছে, হাউস দ্য ওয়েদার ইন ইউকে, আমার অনেকদিন আসা হয়নি, আমি মিস করছি ইউকে, এরকম অনেক কিছু বলি ওদের সঙ্গে আমি। তো এতে কি হয়, একটা বন্ধুত্বের রিলেশনশিপ ক্রিয়েট করেছি আমি তাদের সাথে। অ্যাজ এ বিজনেসম্যান এই জিনিসগুলো মাথায় রাখা খুব দরকার। আর এটা অবভিয়াসলি এক্সপিরিয়েন্স থেকে আসে। আপনি যখন কাস্টমারের সঙ্গে খ্যাকান, তো কাস্টমার থাকবে না তো আপনার সঙ্গে। আপনি কাস্টমার ইস্যু ফিক্স না করেন। এখন যেমন আপনাকে এক্সাম্পল দিলাম, আপনাদেরকে এসবিআই এর এক্সাম্পলটা যেটা দিলাম, ব্যাড, পো, প্যাথেটিক, প্রচন্ড বাজে। আমেরিকান এক্সপ্রেস, থামস আপ, ওয়েল ডান, গুড জব, রাইট? সো ইউ আর দ্য ওয়ান হু উইল মেক দ্য ডিফারেন্স। আপনি করবেন এই ডিফারেন্সটা, আপনি এই ডিফারেন্সটা আনবেন, রাইট? সো এই যে বিল্ড করলেন রিলেশনশিপটা, সেল করার পরে যে রিলেশনশিপ বিল্ড হলো, এই বিল্ড হওয়া জিনিসটা, এটা কিন্তু কন্টিনিউয়াস হওয়া দরকার। কারণ একবার কি হয়, কাস্টমাররা কিন্তু কোনো কিছু খারাপ হলেই কমপ্লেন করে, ভালো মতো যতক্ষণ চলছে ওরা কিন্তু টুটা নুয়া এগুলো আওয়াজ করে না। যখনই কোনো কিছু খারাপ হয় তখনই তো ফিডব্যাকটা বাজে দেয়। ভালো থাকলে কিন্তু কোনোদিন ফিডব্যাক দেয় না। খুব কম কাস্টমারই আছে যারা সার্ভিস ভালো হলে তবেই একটা একটা সার্ভে ফর্ম আমরা পাঠাই ওদেরকে, কাস্টমারদেরকে একটা সার্ভে ফর্ম যায় কোনো একটা ইনসিডেন্ট হওয়ার পরে, কোনো একটা ধরুন কারো সার্ভার ডাউন, কারো ব্রডব্যান্ড কাজ করছে না, বা ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো 2টো ব্যাকআপ লাইন ডাউন, 2টো প্রাইমারি লাইন ডাউন। এবার আমরা ফিক্স করে দিলাম, ঠিক করলাম, 3-4 ঘন্টা ফিক্স করে দিলাম। ফিক্স করার পরে একটা সার্ভে যায়, কোম্পানির এন্ড থেকে একটা সার্ভে পাঠায়। ওই সার্ভে ফর্মটা তারা ফিল আপ করে, ফিল আপ করার পরে তারা তাদের এক্সপিরিয়েন্সটা বলে। আর এই সার্ভেটাকে আমরা বলি TNPS, টোটাল নেট প্রমোটার স্কোর। এই টোটাল নেট প্রমোটার স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ কোম্পানি, অ্যাজ ভোডাফোন বা যে কোনো কোম্পানি। টোটাল নেট প্রমোটার স্কোর, এই কথার অর্থই টোটাল নেট প্রমোটার, মানে এই এক্সপিরিয়েন্সটা যে হলো কাস্টমারের, একটা ওর সার্ভার ডাউন ছিল, ওই সার্ভারটা আমি ঠিক করে দিলাম, ঠিক করে দেওয়ার পরে তার এক্সপিরিয়েন্সটা কি ছিল, সেই এক্সপিরিয়েন্সের বেসিসে how will he promote Vodafone, or to how many people will he promote Vodafone?
ভোডাফোনকে সে অন্য কোনো তার বন্ধুকে কিভাবে সে প্রমোট করবে যে না ভোডাফোনের সার্ভিস ভালো, এই স্কোরটা আমাদের ম্যাটার করে খুব। তো এই স্কোরটা যদি আমাদের 9 আর 10 হয়, তার মানে কাস্টমার খুব হ্যাপি, কাস্টমার ফিউচারে যদি এরকম অপরচুনিটি আসে কাস্টমার উইল প্রমোট আস। কিন্তু 1 থেকে 6 মানে যদি, তো বেসিক্যালি 10-এর মধ্যে আমাদেরকেও রেটিংস দেয় কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার। 1 থেকে 6 মানে হচ্ছে পুয়ার, বাজে। 7-8 হচ্ছে খুশিও না দুঃখিতও না, মিডল গ্রাউন্ডে, ওটাকে প্যাসিভ বলে, প্যাসিভ। 1 থেকে 6 হচ্ছে ডিট্রাক্টর, ডিট্রাক্টর মানে হচ্ছে নেগেটিভ। 7-8 যদি সে আমাকে স্কোর দেয় সেটা হচ্ছে প্যাসিভ বা মাঝামাঝি, খুশিও না দুঃখিতও না। 9-10 মানে কাস্টমার হ্যাপি। তো আমাদের টার্গেট থাকে 9-10 সবসময়। কিন্তু সবসময় তো সব দিন তো একই হয় না, কোনো কোনো দিনে সে 6ও দিতে পারে, কোনো কোনো দিনে সে 5ও দিতে পারে। এইবার যে আমাকে যখন 5 দেয় বা 6 দেয়, তার মানে সে খুশি না। তখন আমি আমার যে টিম লিডার্স আছে আমার আন্ডারে, যে 10-12 জন টিম লিডার আছে, তাদেরকে আমি বলি কাস্টমারকে কল করো, কল করে জিজ্ঞেস করো কোন ব্যাপারটা সে খুশি না, কেন খুশি না। এখন একটা স্কোরও আমাকে 5 দিচ্ছে, 10-এর মধ্যে 5 দিল বা 4 দিল বা 6 দিল, তার মানে সে খুশি না। আমার কাছে রিপোর্টটা আসে, এবার এই রিপোর্ট দেখে আমি যদি কোনো অ্যাকশন না নেই, তার মানে হোয়াট অ্যাম আই ডুইং, আমি করছি কি তাহলে? আমি জানি আমার কাস্টমার আনহ্যাপি, and I know because he has given me a 6 out of 10, but I'm not doing anything to fix it. তো আমি কি করি, তখন আমি আমার আন্ডারে যে টিম লিডার্সরা আছে সেই টিম লিডার্সদেরকে বলি তোমরা কল করো, কল করে জিজ্ঞেস করো কি অসুবিধা আর কিভাবে এটাকে ফিক্স করা যায় পরের বার। Otherwise, what's the point of a feedback form? Otherwise, what's the point of feedback? Right? তো এই যে ফিডব্যাকটা আমি নিচ্ছি কাস্টমার কাছ থেকে, কিন্তু খালি ফিডব্যাক নিলেই হবে? এবার ফিডব্যাকটাকে আমি কিভাবে ফিক্স করব? অ্যাজ এ বিজনেসম্যান আমার বিজনেস তো বাড়াতে হবে। আমি কাস্টমার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি আপনার সার্ভিস খারাপ, আপনার সার্ভিস খারাপ, আপনার সার্ভিস খারাপ, কাস্টমারকে বলছে, কিন্তু আমি কিছুই করছি না। দেন অবভিয়াসলি এরকম যদি হয় তাহলে আমার বিজনেসই থাকবে না। আমার ও বলবে তুমি তো জানো সবকিছু, আমি তো তোমাকে ফিডব্যাকে পাঠাচ্ছি, তারপর তুমি কিছু করছো না। তো যখন আপনারা বিজনেস করবেন, এটা খুব ইম্পর্টেন্ট to get the feedback and how to improve it. Feedback matters because feedback opens the way for you to gradually develop the confidence. Feedback আপনাকে সেই দরজাটা খুলে দেয়, যে দরজাটাতে আপনি জানেন যে এই দরজা দিয়ে গেলে আমি কাস্টমার প্রবলেমস ফিক্স করতে পারবো। ইটস এ গেটওয়ে ফর ইউ। এগুলো সব কিন্তু ওই বিল্ড ফেজ ইজ ভেরি ভাইটাল। সেলের পরে বিল্ড, আর এই যে আপনি বিল্ড করবেন, এই যে বিল্ড ফেজে আপনি কাস্টমারকে এত খুশি রাখলেন, এই কিন্তু আপনাকে আবার সেল ফেজে, আপনাকে কিন্তু ঘুরে আবার সেল ফেজে যদি যাই এখন, এই বিল্ড ফেজে আপনি যে এত সুন্দর রিলেশনশিপ গড়লেন কাস্টমারের সাথে, এখান থেকে কিন্তু ওই কাস্টমার আপনাকে কিন্তু আরো অনেক কাস্টমার এনে দেবে, যাকে আপনি আপনার প্রোডাক্ট আবার বিক্রি করতে পারবেন। ক্লিয়ার সোফার? বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে, সো এবার বিল্ড হলো রিলেশনশিপ, সেল, বিল্ড, এবার রান মানে এবার আপনি চালান ব্যবসাটাকে। ইউ নো দ্যাট ইউ আর ডুইং গুড, আপনি জানেন ইউ আর ডুইং রিয়েলি গুড। তো আপনার সেল ফেজে আপনি খুব সুন্দর বিক্রি করুন, বিল্ড ফেজ খুব সুন্দর ম্যানেজ করুন, এবার রান করুন, রান দ্য শো বেসিক্যালি। এই যে স্যামসাং এর মতো কোম্পানি, এই যে টাটার মতো কোম্পানি, এই যে অ্যাডিডাস এর মতো কোম্পানি, যে পিউমার মতো কোম্পানি, এরা তো কোনো এক সময় এদের ব্যবসা খুলেছিল। স্যামসাং এর কথাই বলি কারণ সবাই স্যামসাং এর জানি, আই নো, আই এম শিওর সবাই জানেন অ্যাডিডাস, পিউমা, বাট স্যামসাং এই জন্য বলি কারণ আমি স্যামসাং এর এমপ্লয়ীদের সঙ্গে খুব ক্লোজলি, ওদের এমপ্লয়ীদের সঙ্গে আমি খুব ক্লোজলি ওঠা বসা করেছি 6 মাস 7 মাস। তো এবার ওরা স্যামসাং যে বিজনেস রান করছে, এরা তো 70 বছর ধরে, আজ 80 বছর ধরে ওরা তো রান করছে, আর রান করবেও ফিউচারে, কারণ দে আর এ গুড কোম্পানি, দে আর এ রিয়েলি গুড কোম্পানি হু টেকস কেয়ার অফ দেয়ার কাস্টমার্স। আমি জানি না স্যামসাং এর কিরকম ব্যাপার স্যাপার সার্ভিস সেন্টারে, আই মিন ঢাকাতে বা বাংলাদেশে কিরকম। আমি তো বেশি দিন, আমি তো ঘুরতে যাই খালি ঢাকা, লাইক আই সেড, আমি তো, বাট ইন্ডিয়াতে এখানে বা ইউএস বা ইউকে তে যখন যাই, ওখানে যখন ফোন করি কোনো কিছু প্রবলেম, স্যামসাং আমার দুবার, প্রথম স্যামসাং ছিল, পরে আমি অবভিয়াসলি অ্যাপল ইউজ করি, বাট আমার যখন ছিল সার্ভিস ওয়াজ প্রিটি গুড। দুবার হয়েছিল এরকম আমার সাথে। তো পিপল হ্যাভ দ্য ট্রাস্ট,
লোকেদের ট্রাস্টটা আছে। সো ইটস অল অ্যাবাউট দ্য ট্রাস্ট দ্যাট ইউ বিল্ড ইন ইউর কাস্টমার। এই ট্রাস্ট একবার যদি ভাঙা যায়, ভাঙলো তো খুব মুশকিল সে গেইন করা। It's very easy to break trust, but it's so difficult to gain the trust back. বিশ্বাস উঠে গেলে, কারণ মার্কেটে প্রবলেমটা হচ্ছে মার্কেটে এত কম্পিটিটরস আছে না, এত অপশনস আছে না লোকেদের কাছে আজকাল, কারণ কোম্পানি তো একটা নেই না। সো হোয়াট ডিফারেন্সিয়েটস মি, আমি একটা বিজনেসম্যান, আপনি একটা বিজনেসম্যান, আপনি ধরুন মোবাইলে ব্যবসা করছেন, আমিও মোবাইলে ব্যবসা করছি, প্রোডাক্টস মোর অর লেস সেম। আপনার যা প্রোডাক্ট আমারও তাই প্রোডাক্ট। আমি একটা এক্সাম্পল দিই, যেমন একটা মোবাইল কোম্পানি, আপনাদের ওখানে হয়তো কি কি আছে, আমি তো গ্রামীণ ফোন আছে এখনো মানে, স্যার গ্রামীণ ফোন আছে, টেলিটক, রবি তো হ্যাঁ রবি, হ্যাঁ। তো আমি এখন এক্সাম্পল দিই, রবির আর এয়ারটেল, ইন্ডিয়াতে এয়ারটেল আছে, আমি যখন ইউকে তে যাই ওদের অরেঞ্জের বা হাচের সিম ইউজ করি বা ভোডাফোনের সিম ইউজ করি আমি, যেটা ফ্রি সিম। তো রবি আর ভোডাফোনের মধ্যে প্রোডাক্ট ওয়াইজ কিন্তু পার্থক্য নেই। রবিও 4G দিচ্ছে, ভোডাফোনও 4G দিচ্ছে, ডেটা প্যাক সবই, প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট না, প্রোডাক্ট সেম, মোর অর লেস 19-20 তফাৎটা হচ্ছে সার্ভিসে। কাস্টমার যেটা চায় সেটা হচ্ছে সার্ভিসটা। কারণ সেই জন্য বললাম যে আজকাল মার্কেটে এত এতগুলো কম্পিটিটরস আছে যে আমি যদি ভোডাফোন ভালো না, আমি রবির কাছ থেকে নেবো। যা ম্যাটার করবে হচ্ছে সার্ভিসটা কিভাবে দেবেন, একটা প্রোডাক্ট বিক্রি করার পর যে সার্ভিসটা দেবেন সেটা আপনাকে একটা সফল বিজনেসম্যান হতে সাহায্য করবে। দ্যাট উড মেক ইউ আ সাকসেসফুল বিজনেসম্যান। ইটস অ্যাবাউট দ্য সার্ভিস ইউ অফার, নট দ্য প্রোডাক্ট ইউ সেল। প্রোডাক্ট তো সব মোরালেস, যেমন বললাম, সব একই, সব মোবাইল কোম্পানি অল অ্যারাউন্ড দ্য গ্লোব সবারই 4G আছে এখন, এমন কোনো মোবাইল কোম্পানি নেই যে 3G অফার করছে। আমি বলছি কথা what would differentiate is the service you offer, not the product you sell. এই জন্য মার্কেটে টিকে থাকতে হলে এই যে বিল্ড ফেজটাতে কথা এতক্ষণ ধরে বলেছিলাম, the trust should be there. ওই ট্রাস্টটা না থাকলে কিন্তু you will lose your customers, you lose them big time, right? আচ্ছা, আমরা একটা ছোট ব্রেক নিই নাকি এখানে? হ্যাঁ স্যার, শিওর। হ্যাঁ, 10 মিনিটের ব্রেক নিই, 10 মিনিট পরে আবার দেখা হবে। আমার কিছু কোশ্চেন ছিল, একটু যদি মানে কোন সময় একটু সময় ক্লাসের ভিতরে, এখন না, এটা অন্তত মিনিমাম 5 মিনিটস আমাকে একটু ডেডিকেটেড সময় দিবেন। ঠিক আছে। আপনি আইটি সেক্টর আছেন বা টেলিকম সেক্টর আছেন, আমিও কিছুদিন টেলিকম সেক্টরে ছিলাম। জি জি, এই ব্যাপারে কিছু আলোচনা করব, যাতে আমি কোনো উপকৃত হতে পারি কিনা। শিওর ভাই, অ্যাবসলিউটলি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। 10:31 বাজে, আমরা 40-41-42 ইকবাল শরীফ ভাই কিছু বলবেন? আচ্ছা, সম্ভবত ওনার কি আনমিউট হয়ে গেছে। তো আমরা কেউ লিভ নিব না, আমরা 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে। লিভ নিব না, আমরা সবাই থাকবো। আর যদিও ভাই, নারুল ভাই, জি, আচ্ছা আমি দেখছিলাম কথা বলছেন আপনার, আমি ওই লাউড স্পিকার ছিল কিছু, আমি শুনলাম আমি লিভ নিয়েছি, আমি না কিছু ব্রেকটা কি পরে দিতে হবে? না, মানে ব্রেকের জন্য আমাদের পার্টিসিপেন্টরা কেউ লিভ না নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি তাহলে 10 মিনিটের ব্রেক। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, হাসান ভাই, নাস্তা করবেন, বেরোবেন? আমি তো সকালে খাই না। হ্যাঁ, আমার ভাই অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট যদি ভালো না হয় তো অবভিয়াসলি মার্কেটে, যেমন বললাম, কম্পিটিটরস এতগুলো বেশি আছে আমাদের মার্কেটে, তো ম্যানেজমেন্ট যতক্ষণ পর্যন্ত ভালো না হচ্ছে, ইটস ডিফিকাল্ট টু সাস্টেন, ইটস ডিফিকাল্ট টু
টিকে থাকা খুব অসুবিধা আমাদের যদি ম্যানেজমেন্টটা ভালো মতো না হয়। তো অর্গানাইজেশনের যেগুলো ম্যানেজমেন্ট যেগুলো টিমস থাকে ম্যানেজমেন্ট বা ম্যানেজ করার জন্য আমরা যে সমস্ত ডিপার্টমেন্টস আছে সেই ডিপার্টমেন্টগুলো একত্রিতভাবে তারা কিন্তু সবসময় একত্রিতভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। আর এই ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু তারা তাদের গোল বা যে কোম্পানির যে একটা গোল থাকে, একটা ইয়ারলি গোল বা মান্থলি গোল বা কোয়ার্টারলি গোল বা হাফ ইয়ারলি গোলস থাকে, এই গোলস গুলো অ্যাচিভ করার চেষ্টা করে। তো এই ম্যানেজমেন্টের মুখ্য ভূমিকায় আছে হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রাইমারি কাজ হচ্ছে আপনার কোম্পানির জন্য যোগ্য ক্যান্ডিডেটসদেরকে সিলেক্ট করতে বা যোগ্য ক্যান্ডিডেটসদেরকে সিলেক্ট করে আপনার কোম্পানির জন্য বা যে কোনো কোম্পানি হোক না কেন রিক্রুটমেন্ট করতে সাহায্য করছে। তো এখন অবভিয়াসলি এইচআরদের কাছে ওদের কাছে রেজিউমেস থাকে বিভিন্ন এমপ্লয়িজদের বা বিভিন্ন ক্যান্ডিডেটসদের বা কোনো ফ্রেশার ফর এক্সাম্পল। যেমন আমার অফিসের উদাহরণ দেব কারণ ভেরি রেলেভেন্ট। তো অবভিয়াসলি আমার অপারেশনসে আমি যে প্রোডাক্টস গুলো সাপোর্ট করি কাস্টমার্সদেরকে, অবভিয়াসলি আমি যে প্রোডাক্টস এর কথা বলেছিলাম আপনাদেরকে, আমি প্রোডাক্টস বিক্রি করেছি, আমি করিনি, আমার কোম্পানি করেছে। ভোডাফোন প্রোডাক্টস বিক্রি করেছে, যেমন IPVPN প্রোডাক্টস, ভয়েস প্রোডাক্ট, DSL প্রোডাক্টস, হ্যাঁ, SD-WAN, এগুলো এক একটা ডিফারেন্ট প্রোডাক্টস যার কাস্টমার্সদেরকে আমরা বিক্রি করেছি। এই প্রোডাক্টস গুলো বিক্রি করার পরেই আমি যেখানে সেল ফেজে কথা বলেছিলাম, এবারে বিল্ড ফেজে আমাকে তো ওকে সাপোর্ট দিতে হবে, কারণ কোনো কিছু ভুল হলো, কোনো কিছু গন্ডগোল হলো এই প্রোডাক্টস এর বা কোনো টেকনিক্যাল গ্লিচেস থাকলো, এই গ্লিচেস গুলো ফিক্স করার জন্য আমার ম্যান পাওয়ার লাগবে, আমার লোক লাগবে। তো আমার আন্ডারে যে এই 250 জন লোক আছে এখন এই মুহূর্তে মোটামুটি, তো এই 250 জনকে ম্যানেজ করার জন্য, এই 250 জন কিন্তু সব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সবাই, মানে বেসিক্যালি এরা CCNA করেছে, এরা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। এমন ক্যান্ডিডেট আছে যারা একদম ইঞ্জিনিয়ারিং পাশ করে মোটামুটি 2 মাসের মাথাও চাকরি পেয়েছে, এরকম লোককেও আমি রিক্রুট করেছি আমার কোম্পানিতে বা আমার টিমে। আমি তো বলতে পারবো আমার কোম্পানিতে বা আমার টিমে আমি এরকম লোকদের রিক্রুট করেছি। প্লাস অবভিয়াসলি এমন অনেক ইঞ্জিনিয়ার আছে যারা অলরেডি তাদের এক্সপিরিয়েন্স আছে, 5 বছর 7 বছরের এক্সপিরিয়েন্স টেলিকম ডোমেনে, তাদেরকেও রিক্রুট করা হয়েছে। তো বেসিক্যালি এই যে রিক্রুট করা হয়েছে, এই প্রোডাক্ট ভোডাফোন বিক্রি করার পরে এই প্রোডাক্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার লাগবে, সেই ম্যান পাওয়ার আমাকে কিন্তু এই HR ম্যানেজমেন্ট বা HR টিম কিন্তু আমাকে নিয়োগ করতে বা নিয়োজিত করতে সাহায্য করে। তো আমার HR এর কাছে আমার রিকোয়েস্ট থাকে বা আমার রিকোয়ারমেন্টস গুলো আমি HR কে বলে পাঠাই যে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে IoT-র, আর এই প্রোডাক্টটা অলরেডি আমরা ভোডাফোন অনেক কোম্পানিকে বিক্রি করেছে, এখন কোম্পানিকে বিক্রি করার ফলে এটাকে সাপোর্ট দিতে হবে। তো আমি একটা অবভিয়াসলি আমি জানবো যে আমি কতগুলো কাস্টমারকে এই প্রোডাক্টটা বিক্রি করেছি, আমার কাছে সেই রিপোর্টটা আছে। এই রিপোর্ট পাওয়ার পরে আমি বলেছি HR কে যে আমার 10 জন লোক লাগবে, আরো নতুন 10 জন লোক লাগবে যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমার এই 10 জনের মধ্যে আমাকে আপনি 4 জন ফ্রেশার দেবেন, মানে ফ্রেশার মানে যারা একদম কলেজ থেকে সরাসরি সদ্য পাশ করেছে। কারণ আমি আমার টিমটাকে সবসময়, বা এটা সবারই জানা দরকার যে আপনি যখন টিমের গঠন করছেন, আমার একটা বাজেট থাকে, আমার বাৎসরিক একটা বাজেট দিয়েছে কোম্পানি আমাকে, যে আমি 1 কোটি টাকা বা 60 লক্ষ টাকা আমাকে দিয়েছে কোম্পানি। এই 60 লক্ষ টাকা দিয়ে আমাকে কিন্তু সবার বেতন দিতে হবে, মানে আমি বলছি একটা কথার কথা। আর এই 10 জনের জন্য, যে 10 জনকে আমি এই নতুন প্রোডাক্টটা যে বিক্রি করেছে ভোডাফোন, তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার কিন্তু মোটামুটি 12 থেকে 15 লক্ষ টাকা বাজেট দিয়েছে আমাকে। এই 15 লক্ষ থেকে বা 20 লক্ষ টাকা দিয়েছে ধরুন আমাকে, এই 20 লক্ষ টাকাতে কিন্তু আমার এই 10 জন নতুন যে লোক জয়েন করবে তাদের বেতন আমাকে 20 লক্ষর মধ্যে ধার্য করতে হবে। তো যারা নতুন কলেজ থেকে পাশ করে বেরিয়েছে তাদের বেতন হয়তো এক একজনের 2 লাখ করে দিচ্ছি, 2.5 লাখ করে, এটা HR ডিসাইড করবে। আবার কারো যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাকে হয়তো 5 লাখ করে দিচ্ছি পার অ্যানাম, প্রতি বছরে 5 লাখ টাকা বেতন তার থেকে হয় একটু বেশি, তার বেতন আরো একটু বেশি, 8 লাখ টাকা।
তো আমাকে কিন্তু এই বাজেটের মধ্যে কাজটা করতে হবে। আমার কাছে বাজেট আছে, আমাকে দেখতে হবে আমার বাজেটের মধ্যে আমি কতজন লোককে, এই 10 জন লোককে যে সিলেক্ট করব, আমাকে ওই 30 লাখ টাকা বাজেট দিয়েছে আমার কোম্পানি। এই 30 লাখ টাকার মধ্যে কিন্তু তাদের বেতন আমাকে ধার্য করে তাদেরকে আমি আমার কোম্পানিতে, মানে তাদেরকে আমি আমার টিমে কিন্তু রিক্রুট করতে পারবো। তো এই যে এই কাজটা, এটা পিওরলি এইচআর এর কাজ। তখন এইচআর কি করবে? হিউম্যান রিসোর্স, দে উইল স্টার্ট সার্চিং ফর ক্যান্ডিডেটস। হিউম্যান রিসোর্সের কাজ আমাকে ক্যান্ডিডেট, ভালো ভালো ক্যান্ডিডেট এনে দেওয়া। এরা তখন আমাদের একটা কোম্পানির পোর্টাল আছে, পোর্টাল যেখানে ওয়েবসাইট আছে, যেখানে বাইরের লোকেরা অ্যাপ্লাই করতে পারে, মানে লোকেরা যে কেউ অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে ডিরেক্টলি অফিসে এসে ইন্টারভিউ দিতে পারে। আবার কখনো কখনো কি হয়, আমরা বাল্ক রিক্রুটিং করি। বাল্ক রিক্রুটিং মানে একবারে 100 জনের ইন্টারভিউ একদিনে। ওতে কি হয়, এই এইচআর এর কাছে এরকম অনেক রেজিউমে থাকে, এই রেজিউমে গুলো আপলোড, এইচআর রেজিউমে গুলোকে যাচাই করে সবাইকে ডাকে অফিস একদিন, ডেকে একটা গ্রুপ ডিসকাশন করায়। ওই গ্রুপ ডিসকাশনে 100 জনের মধ্যে দেখা গেলো 50 জন বেরিয়ে গেল, আমার হাতে থাকলো আর 50 জন, যারা কিনা নেক্সট রাউন্ডে যেতে পারবে ইন্টারভিউর। 3টে রাউন্ড হয়, মেনলি 3টে থেকে 4টে রাউন্ড হয় কখনো কখনো। আমি যখন টিম লিডার হায়ার করি, টিম লিডাররা অবভিয়াসলি ওদের এক্সপিরিয়েন্স 12 বছর, 15 বছর, 17 বছরেরও এরকম এক্সপিরিয়েন্স টিম লিডার আছে আমার আছে। ওদের রাউন্ড গুলো যেমন একটু বেশি, অনেকক্ষণ ধরে চলে, অনেক প্রশ্ন থাকে। এক একটা রাউন্ড ওদের 1.5 ঘন্টা পর্যন্ত চলে, আমার সঙ্গে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এরকম নিয়েছি আমি ইন্টারভিউস, লাস্ট রাউন্ডের ইন্টারভিউ। কারণ আমাকে সেরা লোক নিতে হবে, আমাকে তো সব থেকে ভালো লোকটা নিতে হবে। ইন্টারভিউ যদিও অতটা বোঝা যায় না, ইন্টারভিউ লোকেরা কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য এমন এমন লোক আছে যারা ইন্টারভিউ খুব সুন্দর দেয়, মানে মনে হবে হি ইজ দ্য রাইট ক্যান্ডিডেট ফর ইউ। কিন্তু দেখা গেল যখন প্রোডাকশনে আসলো, যখন অপারেশনসে আসলো, সে কিন্তু কিছু করতে পারছে না। সো উই শুড নেভার জাজ এ বুক বাই ইটস কভার। বাট দেন এইচআর প্রাইমারি জিনিসটা, প্রাইমারি যে ইন্টারভিউস গুলো এইচআর আমার জন্য করিয়ে দেয়। এই যে 100 জন থেকে 50 জন, 50 জনের থেকে পরের রাউন্ডে একটা কমিউনিকেশন রাউন্ড থাকে আর একটা টেকনিক্যাল রাউন্ড থাকে। টেকনিক্যাল রাউন্ডে ওকে টেকনিক্যাল কোয়েশ্চেন্স করা হয়, আর কমিউনিকেশন অবভিয়াসলি হি হ্যাজ টু বি গুড ইন ইংলিশ। কারণ আই মিন অবভিয়াসলি যে মার্কেটের সঙ্গে ডিল করছে, বা এটা তো ইউকে মার্কেট, প্রাইমারিলি ইউকে মার্কেটের সঙ্গে, তো সেরকম ইউকে লোকেদের সঙ্গে কথা বলতে গেলে যে কমিউনিকেশন স্কিলস এর দরকার, সেরকম কমিউনিকেশনের লোক আমরা এইচআর কে বলি যে আমার এরকম আমার রিকোয়ারমেন্ট। তো এইচআর সেই হিসেবে আমাকে সেরকম লোক এনে দেয়। তো এরপরে আচ্ছা কেউ মিউটে, আচ্ছা ওকে। তো এবার এইচআর এর কাজ এখানে, এইচআর আমাকে 50 জন এখন বেঁচেছে, 50 জনের মধ্যে এবার পরের রাউন্ডে যখন গেল এইচআর এটা কন্ডাক্ট করায়, পরের রাউন্ডে দেখা গেল 50 জনের মধ্যে 30 জন বাদ 20 জন সার্ভাইভ করলো, কারণ তারা হয়তো টেকনিক্যাল রাউন্ডটা ক্লিয়ার করতে পারেনি, বা তারা কমিউনিকেশন রাউন্ডটা ক্লিয়ার করতে পারেনি। তো এই 20 জনের মধ্যে এবার আমরা তখন আমার যে টিম লিডার আছে, আমার যে 10 জন টিম লিডার আছে, ওই 10 জন এই 20 জনের ইন্টারভিউ নেবে। এই 20 জনের এক একজন একটা টিম লিডার দুজন করে ইন্টারভিউ, কারণ এই যারা রিক্রুট হবে তারা ওই টিম লিডারের আন্ডারে কাজ করবে, আর এই টিম লিডার গুলো আমাকে আবার রিপোর্ট করবে। এরকম হায়ারার্কিটা, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে টিম লিডার, তারপরে সিনিয়র ম্যানেজার, তারপরে অপারেশনস ম্যানেজার, যেটা আমি, এইভাবে হায়ারার্কিটা। তো তখন ওরা করবে, ওরা করার পরে দেখা গেল ওই 20 জনের মধ্যে খালি 10 জনই সিলেক্ট করা হলো, আর আমাদের 10 জনের দরকার ছিল। আর এই 10 জনের মধ্যে আমরা এইভাবে সিলেক্ট করি যে 4টে একদম ফ্রেশার সিলেক্ট করতে হবে, 4 জন, আর মানে যারা একদম সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, কারণ আমাকে তো আমার ওই পয়সা বাজেটে মেলাতে হবে, কারণ আমি তো সবাইকে একই বেতন দিতে পারবো না। আমার যা বাজেট এইচআর কে বলবো এই বাজেটের, আমি কিন্তু কিছু করি না, এইচআরই করে দেয় সবকিছু, ওই বাজেটের মধ্যে। তখন দেখা গেল 10 জন যে লাস্টে সিলেক্ট হলো, এই 10 জনের মধ্যে এবার এইচআর নেগোশিয়েট করবে। হয়তো কারো বেতন অলরেডি সে এক্সপিরিয়েন্স, সে 5 থেকে 6 বছর অন্য কোম্পানি, অন্য টেলিকম কোম্পানিতে কাজ করে এসছে, এখন সে ভোডাফোনে এসছে, তার হয়তো বেতন ছিল 12 লাখ টাকা বছরে, সে এখন ভোডাফোনে যখন ঢুকছে সে বলবে ওর 15 লাখ টাকা লাগবে বা 16 লাখ টাকা লাগবে। তো এই যে নেগোসিয়েশনস গুলো এইচআর করবে তাদের সাথে। এইচআর ম্যানেজারের বা এইচআর ম্যানেজমেন্টের এটাই কাজ, রিক্রুটমেন্ট করা, নেগোসিয়েশনস করা, আর যে ডিফারেন্ট পলিসিস আছে
একটা কোম্পানিতে ডিফারেন্ট পলিসিস আছে, এই পলিসিগুলো কিন্তু এইচআর ডিফাইন করে। সো এইচআর তখন এই পলিসিগুলো ডিফাইন করবে। এইচআর বলবে যে আমাদের কোম্পানিতে ভোডাফোনে আপনি বছরে 36টা ছুটি পেতে পারেন। আপনার যদি কোনো মহিলা জয়েন করছে, ইফ ইটস এ ফিমেল ক্যান্ডিডেট, তাহলে তারা যে সে বিবাহিত হয়, তার যদি বাচ্চা হয়, ওই পলিসিগুলো আছে যেখানে এক মহিলা যে প্রেগনেন্ট বা যে হু ইজ ক্যারিং, সে 1 বছরের ছুটি পায়, পেড লিভ পায়। আমাদের এখানে 1 বছর তাকে পেড লিভ দেওয়া হবে, তাকে অফিসে কাজ করতে হবে না, কিন্তু প্রতি মাসে মাসে সে পুরো ফুল বেতন পাবে, কারণ বাচ্চা দেখাশোনা করার জন্য সে অবভিয়াসলি কাজ করতে পারবে না। তারপরেও যদি তার আরো যদি ছুটি লাগে, সে আরো 3 মাস পর্যন্ত নিতে পারে ছুটি, কিন্তু হাফ ডে তাকে করতে হবে, কিন্তু সে বেতন পুরোই পাবে। তো মোটামুটি ওই 15 মাসের মতো সে ছুটি পেতে পারে। এটা আমাদের কোম্পানির পলিসি। মহিলা হলে পুরো বেতন সমেত চাকরি থাকবে, কিন্তু তাকে অফিসে কাজ করতে হবে না। আর ছেলেদের ক্ষেত্রে যেমন এইচআর বলে দেবে ছেলেদের পলিসি, ছেলে যদি কেউ বাবা হতে চলেছে বা বাবা হবে, তার 4 মাসের ছুটি সে পায়, 4 মাসের পেড লিভ, তাকে কোনো কাজ করতে হবে না, কিন্তু সেটা পেড লিভ থাকবে। তো এই যে এই পলিসিগুলো, যেমন সপ্তাহে মানে 1 সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে টোটাল, মানে দিনে 8 ঘন্টা করে। 40 ঘন্টার বেশি যদি কেউ করে কাজ বা কোনো রিকোয়ারমেন্ট থাকলো, আমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকলো, আমি আমার টিম লিডারকে বললাম যে আজকে পরের সপ্তাহে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, হয়তো আমরা কাস্টমারের কোয়েরি বেশি এক্সপেক্ট করতেই পারি, তো সেই হিসেবে তুমি কিছু লোককে ওভারটাইম করতে বলো। সে ওভারটাইম করতে বলবে, সে ওভারটাইমে আলাদা টাকা দেওয়া হবে তাদেরকে, কিন্তু আইডিয়ালি 40 ঘন্টা, 1 মাসে 160 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স থাকে। তো এই যে এই পলিসিগুলো, এটা একটা এইচআর ম্যানেজারের কাজ বা এইচআর ম্যানেজমেন্টের কাজ যে এই পলিসিগুলো বুঝিয়ে দেবে যখন একজন নতুন ক্যান্ডিডেটকে রিক্রুট করা হচ্ছে। আবার অনেক অন্য পলিসিও আছে, যেমন ট্রান্সপোর্টের পলিসি। যেমন ট্রান্সপোর্ট নিলে 1000 টাকা করে কাটা যাবে মাসে। ট্রান্সপোর্টে কি হয়, প্রত্যেক এমপ্লয়কে পিক আপ ড্রপ করা হয় বাসার থেকে, কারণ অনেক বিভিন্ন, এটা তো 24/7 অফিস আমাদের, তো কারো কারো শিফট নাইটে থাকে, কারো কারো ভোরবেলা থাকে, তো সবার জন্য ট্রান্সপোর্টের বন্দোবস্ত করা আছে। প্রত্যেক জনের বেতন থেকে 1000 টাকা করে কাটা যাবে। এইসব জিনিসগুলো পলিসির মধ্যে পড়ে, যেটা এইচআর কে ক্লিয়ার ভাবে বলে দেওয়া দরকার, বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি কাউকে রিক্রুট করছেন বা করবেন, তার সঙ্গে ট্রান্সপারেন্সি বজায় রাখা। তার সঙ্গে ট্রান্সপারেন্সি এই জন্যই বজায় রাখতে হয়, কারণ আমি একটা বলার সময় একটা বললাম, কিন্তু পরে যখন অফিস জয়েন করলাম তখন জানতে পারলাম যে আরেক জিনিস, দেন ইউ উইল লুজ আউট অন পিপল। আপনি কিন্তু লোক হারাবেন আপনার, ইউ উইল লুজ আউট অন এ পিপল বিগ টাইম। সো যে পলিসি আছে সেই পলিসি যেন ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প হয়, এটাই এইচআর এর দায়িত্ব, যে সে যেন ক্লিয়ারলি অ্যান্ড ক্রিস্প, যেটা মানে উইদাউট এনি থিং দ্যাট দে আর হাইডিং, উইদাউট এনি hesitation, or they should not be hiding basically any policies. এবার এইচআর আমাকে রিক্রুট করে দিল 10 জন লোক। আমার টিমে নতুন একটা টিমের তৈরি হচ্ছে আমার, আমি 10 জন লোককে দিয়ে একটা নতুন টিম খুললাম। তার জন্য আমি আবার আর একটা টিম লিডার হায়ার করলাম। এই 10 জনকে ম্যানেজ করার জন্য আমার একটা টিম লিডার দরকার, তো আমি তখন আর একটা নতুন টিম লিডার হায়ার করলাম। আমি এইচআর কে বললাম যে এই 10 জনকে তো হায়ার করেছেন, এদেরকে ম্যানেজ করবে কে? এদেরকে ম্যানেজ করার জন্য একটা টিম লিডার দরকার। আমি বললাম আমার একটা টিম লিডার দরকার, দেখেন আমার একটু এক্সপিরিয়েন্স টিম লিডার দরকার, যার মোটামুটি 8 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স আছে অলরেডি টেলিকম ডোমেনে। তখন এইচআর আবার সেই আমার জন্য একটা টিম লিডার হায়ার করে, এরকম 8টা-9টা টিম লিডারকে ইন্টারভিউ ডাকা হলো, তার মধ্যে একজনকে সিলেক্ট হয়। ইউজুয়ালি 10 জনে একজনই সিলেক্ট করি আমরা, 10টা ইন্টারভিউ করার পরে, এরকম একটা রেশিও আছে আমাদের। হায়ার করলাম, এবার একটা নতুন টিম তৈরি হলো আমার। তো এই টিমকে এবার আমি চালাতে হবে। এখন এই টিমকে তো আমাকে ট্রেনিং এর দরকার। এই টিম যে নতুন প্রোডাক্ট একটা মার্কেটে লঞ্চ করেছে ভোডাফোন, এই টিম এই প্রোডাক্টটাকে সাপোর্ট করবে, তো ওদেরকে তো ট্রেনিং না দিলে ওরা জানবে কি করে যে কি প্রোডাক্টটা কোন কি সাপোর্ট করতে হবে। তো তার জন্য একটা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট টিম থাকে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিমের কাজই হচ্ছে বিভিন্ন বিভিন্ন ট্রেনিং করানো। দে ডু আ লট অফ ট্রেনিংস, তারা বিভিন্ন বিভিন্ন ট্রেনিং করায় যাতে আমাদের এমপ্লয়িজরা আপস্কিল করানো, তাদেরকে আপস্কিল করায়, কারণ নতুন নতুন যা যা জিনিস আসছে কোম্পানিতে সেই সব জিনিসের সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয়। এরকমও বলা হয় যে আপনারা অলরেডি যারা এক্সিস্টিং এমপ্লয়িজ আছে তাদের মধ্যে এমনকি কেউ কেউ আছেন যারা নতুন নতুন প্রযুক্তি শিখতে চান, আর এই ট্রেনিংস গুলোও কিন্তু ভোডাফোন নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে করায়।
যেমন কেউ ধরুন সিসিএনএ করতে চায়, সিসিএনএ একটা নেটওয়ার্কিং কোর্স যেখানে মোটামুটি ইন্ডিয়ার কারেন্সিতে অলমোস্ট অলমোস্ট 30 থেকে 35 হাজার টাকা পড়ে এখানে, মোটামুটি ওই $800 $900 পড়ে। তো এই যে ভোডাফোন নিজের পকেট থেকে, তো আমরা কি করি, আমরা ইউজুয়ালি অ্যাজ অ্যান অপারেশনস ম্যানেজার আমার দায়িত্ব এটাই যে আমি দেখবো যে আমি অবভিয়াসলি যে ইঞ্জিনিয়ারদের সঙ্গে তো ডিরেক্টলি আমার কথোপকথন হয় না, কারণ ওরা তো আমাকে ডিরেক্টলি রিপোর্ট করে না, আমার টিম লিডার গুলোকে রিপোর্ট করে। আমি টিম লিডারদের সঙ্গে একটা মাসিক মিটিং করি, মাসে একবার করে একটা মিটিং থাকি প্রত্যেক 15 দিনে, যে কিরকম পারফর্ম করছে। ওদের আন্ডারে 10টা টিম 11টা টিম আছে, এরকম আছে। সো সবাই আলাদা আলাদা প্রোডাক্ট সাপোর্ট করছে, এই 10টা টিম আলাদা আলাদা সব আলাদা আলাদা প্রোডাক্ট সাপোর্ট করে কাস্টমারকে, আলাদা আলাদা রিজিয়নে করে। যেমন বললাম একটা ডিএসএল হচ্ছে একটা প্রোডাক্ট, যেটা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটা ব্রডব্যান্ড, এরকম হয়তো এশিয়া প্যাসিফিকে সাপোর্ট করছে, আবার ইউকেতেও করছে। আমি ওদের কাছে রিপোর্টস নেই প্রতি মাসের, যে কার কিরকম পারফরমেন্স, কোন টিম কোথায় কিরকম। তো তখন ওদের কাছে জিজ্ঞেস করি যে এরকম তোমার টিমে কোনো নতুন ছেলে পেলে আছে, বাচ্চা কাচ্চা আছে যারা ট্রেনিং এ উৎসুক, বা যারা, কারণ টিম লিডার ওদের টিম মেম্বার গুলোকে খুব ক্লোজলি মনিটর করে, ওরা জানে প্রত্যেকটা টিম মেম্বারের কার কিরকম স্ট্যামিনা, কার কিরকম পোটেনশিয়াল। সো বেসড অন দ্যাট দে গিভ মি এ রিপোর্ট, অ্যান্ড ওই রিপোর্টে তখন ওরা আমাকে বলে যে হ্যাঁ আমার টিমে এরকম 2জন আছে যারা খুব ভালো পারফর্ম করছে, তাদের শেখার খুব আগ্রহ, তাদেরকে ট্রেনিং এ করানো যায়। তখন আমি চেক করি আমার বাজেট কত আছে, সারা বছরে কত বাজেট দিয়েছে, ট্রেনিং এর আলাদা বাজেট দেওয়া থাকে, রিক্রুটমেন্টের আলাদা বাজেট দেওয়া থাকে, সব বাজেটিং করা থাকে। তখন ওই হিসাবে আমি তখন যদি ট্রেনিং এর জন্য কাউকে বাইরেও পাঠাতে হয়, যেমন ইউকেতেও পাঠিয়েছি 2-3 বার, আমাদের মানে নতুন ব্যাচের, আগের ব্যাচে তো অনেক লোক পাঠিয়েছি, নতুন ব্যাচে 2-3 বার পাঠিয়েছি, যেখানে কিনা এরা সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, এরা এত ভালো পারফর্ম করেছে এরা, যে অবভিয়াসলি অ্যাজ অ্যান অপারেশনস ম্যানেজার আই ফিল প্রাউড কে আই হ্যাভ সাচ পিপল ইন মাই টিম। তো এই যে এদেরকে ট্রেনিং করানো, এদেরকে ট্রেনিং এ পাঠানো, এদেরকে আপস্কিলিং করানো, এদেরকে বাইরে সুযোগ দেওয়া যাওয়ার, এটা তো অবভিয়াসলি ওরা ওদের পকেট থেকে তো খরচা করবে না, এটা কোম্পানির রিকোয়ারমেন্ট। তখন আমি আমার বাজেট থেকে বলি ঠিক আছে যাও 1 সপ্তাহ ইউকেতে ট্রেনিং করে চলে এসে এবার ওরা যে যেটা শিখে আসলো ওখানে, ওটা এসে এবার ওরা বাকি লোকেদের শেখাচ্ছে, বাকি টিম মেম্বারদের শেখাচ্ছে। তো এতে আমার সবাইকে পাঠাতে হচ্ছে না, 2জনকেও পাঠাচ্ছি। আর এতে কি হয়, এতে একটা অবভিয়াসলি বাইরে যাওয়ার সুযোগ পেলে সবাই মোটামুটি খুশি হয়। তো এতে কি হয়, যাদের হয়তো ইচ্ছা ছিল কিন্তু সে পারফর্ম করছিল না কিন্তু ওদের ইচ্ছা বাইরে যাওয়ার, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা তখন এরকম হয়েছে অনেক, যে এমন এমন ক্যান্ডিডেট ছিল টিমের মধ্যে যারা মোটামুটি অ্যাভারেজ পারফর্মার, বিলো পার পারফর্মার, তারা এই সুযোগটা নেওয়ার জন্য তারা পারফরমেন্স ভালো করা শুরু করলো, আর পারফরমেন্স ভালো করলো, আর আমি তাদেরকে রিওয়ার্ড করলাম, আই রিওয়ার্ডেড দেম বাই সেন্ডিং দেম। ওদেরকে আমি বললাম তোমরাই গিয়ে এবার ট্রেনিং শিখে আসবে, ওরা একটা অপরচুনিটি পেলো। সো অ্যাজ এন অপারেশনস as a part of operations, আমার এইসব জিনিস দেখতে হয় যে how can I groom or how will I mentor my team members. Groom মানে obviously আমি যে পজিশনে আছি এখন বর্তমানে, আমি তো 15 বছর আমার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। 15 বছর আগে তো আমি যখন আমি মোটামুটি, তখন আমার বয়স কত 18, এখন 34 চলছে, তখন তো আমি ডিরেক্টলি অপারেশনস ম্যানেজার হয়ে ঢুকিনি, এই লেভেলে পৌঁছতে আমার 15 বছর লেগে গিয়েছে, তাই না? তো আমি সিঁড়ি ক্লাইম্ব করে উঠেছি। সিমিলারলি আমরা সবাই তাই করি, বেরিয়ে কলেজ থেকে পাশ করেই কেউ অপারেশনস ম্যানেজার হয় না, কারণ তার জন্য এক্সপিরিয়েন্স লাগে। অ্যান্ড উই লার্ন ইট, প্রতিদিন শিখছি আমরা, শেখার মাধ্যমে। আর নিজের মধ্যে একটা থাকা দরকার ওই জিনিস, যে আমি কিছু করব, কিছু করে দেখাবো ভবিষ্যতে, আমি একটা পজিশনে যেতে চাই। আর এটার পেছনে আবার আমার ম্যানেজার যারা ছিল তাদের হাত আছে, তারা আমার এই ভালো কাজটাকে দেখেছে, তারা অ্যাপ্রিশিয়েট করেছে। আমাকে প্রথমবার যখন আমাকে সুযোগ দিয়েছিল বাইরে যাওয়ার, যখন প্রথম 10 বছর আগে গিয়েছিলাম প্রথমবার বাইরে, আমার একটা ভালো লেগেছিল যে ফার্স্ট টাইম যাচ্ছি, একটা এনথু ভেতরে কাজ করছে। তারপরে ধীরে ধীরে এই যে আমাকে কিন্তু আমার ম্যানেজাররা, আমি আল্লাহর রহমে যা ম্যানেজার পেয়েছি আজ পর্যন্ত, সবাই খুব ভালোবেসেছে, আমাকে উৎসাহ দিয়েছে এগিয়ে যাওয়ার, আমাকে গ্রুম করেছে তারা।
আমাকে পরের লেভেলের জন্য, পরের পজিশনের জন্য তারা আমাকে রেডি করিয়ে দিয়েছে। তো এই যে শিক্ষাটা আমি তাদের কাছ থেকে পেয়েছি, এই শিক্ষাটা আমি আমার টিমের সঙ্গে এখন করি। আমি যদি অপরচুনিটি দেখি অ্যাজ অ্যান অপারেশনস ম্যানেজার, আমি অবভিয়াসলি টিম লিডারের সঙ্গে কথা বলি। আমি তো কথা বলি মানে কি, আমি আমার জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, কিন্তু রিপোর্টিং এন্ড অফ দ্য ডে টিম লিডারদের কাছ থেকে নেই। দেন টিম লিডারদেরকে আমি তখন, এই টিম লিডার গুলোর মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিছু একদম বিলো পার আছে, তো এদেরকে আমি মোটিভেট করি। এটাই আমার প্রাইমারি কাজ, এদেরকে মোটিভেট করি সো দ্যাট আই ক্যান মেক দেম রেডি ফর দ্য নেক্সট লেভেল, so that they can manage things the way I have managed so far, or in fact better than me. তো এই যে এই অপরচুনিটি যে ক্রিয়েট করছি আমি, এতে আমার কি হচ্ছে, আই এম এবল টু রিটেন গুড পিপল। আমি ভালো লোকেদেরকে রিটেন করতে পারছি অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ লিডার। এই জন্য আমি প্রথমে এই কথাটা যখন ক্লাসের শুরুতে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যে লিডার আর ম্যানেজার পার্থক্য কি। সো I always try to be a good leader first and then a manager. If I'm a good leader, আমার সঙ্গে লোক থাকবে, আমার সঙ্গে লোক চলবে, আমার কথা শুনবে লোকে। আমি যদি এখন দুচ্ছাই করি সবসময়, কাউকে কোনো অপরচুনিটি না দেই, কারণ এটা আমি শিখেছি আমার ম্যানেজারের কাছ থেকে, আমি এটা শেখা, আর এটাই আমি অ্যাপ্লাই করছি আমার যাকে রেডি করা দরকার পরের লেভেলের জন্য। তো এই জন্য আমি এইভাবে আমার সঙ্গে এমন এমন লোক আছে যারা মোটামুটি 6-7 বছর ধরে আছে, কারণ তারা জানে, দে হ্যাভ দ্যাট ফেথ ইন মি। তো এইটা ক্রিয়েট করাটা খুব দরকার, কারণ এর মাধ্যমে আপনি আপনার গুড রিসোর্সকে হারাবেন না। যে রিসোর্স গুলো আপনি জানেন আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়াতে, প্রোডাক্টিভিটি মানে যার কাছ থেকে আপনি প্রোডাক্টিভ, এটাতে আসবো, প্রোডাক্টিভিটিতে আসবো পরে, যার কাছ থেকে আপনি ইউ উইল গেট দ্য বেস্ট আউট অফ হিম, রাইট? তো এই যে 10 জনকে রিক্রুট করা হলো, তাদের ট্রেনিং এর ব্যাপার, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কথা বলা হলো, তারা ডিসকাস করলো, তারা বললো আমাকে, তখন বললো যে এরকম তানভীর এরকম। আর আমাদের কোম্পানিতে কেউ স্যার 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 বলে না, কেউ সবাই সবাইকে নাম ধরে ডাকে। ওই স্যার কনসেপ্টটা নেই আমাদের এখানে, মানে যে যত বড় পজিশনে হোক না কেন তাকে নাম ধরে ডাকা হয়। এতে কি হয়, স্যার বললে একটা 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 আমার মতে, আমি ফিল করি ব্যাপারটা, স্যার যখনই বলা হয়, আই নো রেসপেক্ট তো একটা জিনিস আলাদা আছে, রেসপেক্ট তো থাকা দরকারই। স্যার বললাম বলেই যে রেসপেক্ট করা হলো তা না, স্যার বলেও কিন্তু যেই স্যার পিছনে ঘুরে গেল বললো এ তো বাজে মানুষ। আমি বলছি কথা আমার নাম ধরে এই কনসেপ্টটা, এটা ভোডাফোনের কালচার, নাম ধরেই সবাইকে ডাকা হয়, সে যত ছোট হোক আর যে যতই বড় হোক না কেন, নাম ধরে ডেকে তাদের সঙ্গে, তাতে কি হয়, এই যে একটা উঁচ নিচের ব্যাপারটা না তো থাকে না। এটা এই জন্য করা হয়েছে যাতে তুমি খোলাখুলি এক্সপ্রেস করতে পারো তোমার প্রবলেমস। এটা না ভেবে কি ও আমার স্যার, ও হয়তো খারাপ পাবে আমি এটা বলবো। তো অবভিয়াসলি ইফ আই এম নট ওপেন, ইফ আই এম নট ট্রান্সপারেন্ট, আমার এমপ্লয়িজ তো আমার সঙ্গে কথা বলবে না। আমি ওর প্রবলেম বুঝবো কি করে, জানবো কি করে? আমি মাঝে মাঝে স্কিপ লেভেল মিটিং করি। স্কিপ লেভেল মিটিং এ কি হয়, আমি তখন আমার টিম লিডার্স গুলোকে ওই মিটিং এ ডাকি না। ওই টিম লিডার্স এর আন্ডারে যে 250 লোক আছে, এক একজনের আন্ডারে 20 জন করে, 22 জন করে, 25 জন করে, 30 জন করে, এক একটা টিম লিডার আন্ডারে, ওদেরকে আমি সেপারেটলি ডাকি, ডেকে ওদের সঙ্গে আমি কথা বলি। ওদেরকে আমি 3-4টে ব্যাচে করি, একসঙ্গে তো 250 জনের সঙ্গে কথা বলা যাবে না, 50 জন 60 জনের ব্যাচে একটা করি, করে তাদের সঙ্গে জিজ্ঞেস করি যে তাদের কোনো প্রবলেমস আছে কিনা। তো ওরা মাসে একটা সেশন পায় আমার সাথে, যেখানে কিনা আমাকে খোলাখুলি হয়তো বলতে পারে কথা। কারণ অনেক সময় কি হয়, ওরা যে টিম লিডারকে রিপোর্ট করছে, সেই টিম লিডার হয়তো এগ্রেসিভ, সে হয়তো তাদের কথা শুনছে না। কিন্তু অ্যাজ এ অপারেশনস ম্যানেজার, অ্যাজ এ পিপল ম্যানেজার, আমি তো পিপল ম্যানেজ করি, টিম লিডাররাও পিপল ম্যানেজ করে, কিন্তু হয়তো ওরা সেরকম ভাবে ম্যানেজ করছে না বা বুঝছে না, আর এরা হয়তো খোলাখুলি বলতে পারছে না টিম লিডারকে, কারণ টিম লিডার হয়তো অন্য দিক দিয়ে ওকে প্রতিশোধ নেবে। তো ওরা একমাত্র উপায় হচ্ছে আমার সঙ্গে বলার, আমাকে বলে যে এরকম চ্যালেঞ্জেস আছে, এরকম প্রবলেমস আছে, তখন আমি আমার টিম লিডারের কাছে গিয়ে বলি, যে টিম লিডার আন্ডারে সে, অবভিয়াসলি নাম নেই না কে, তাকে একটা জেনারিক ভাবে ফিডব্যাক দেই যে এরকম এরকম কিছু কনসার্নস, ইস্যুস রেজ করেছে তোমার একটা টিমের এমপ্লয়ি, তো এ হয়তো তোমাকে বলতে পারেনি এই কথাটা, কারণ হয়তো তোমার পাস্ট কোনো একটা বিহেভিয়ারে সে দুঃখিত বা সে ভয় পেয়ে গিয়েছিল যে ও যদি এখন এই কথাটা তোমাকে বলে হয়তো তুমি শুনবে না। তো আমি তাকে ফিডব্যাক দেই। অবভিয়াসলি এভরিবডি নিডস ফিডব্যাক, ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন কাস্টমারের ফিডব্যাক দরকার একটা অর্গানাইজেশন রান করার জন্য, সিমিলারলি একটা অর্গানাইজেশনের মধ্যে যারা এমপ্লয়িজ আছে তাদের ফিডব্যাকও ম্যাটার করে, দেয়ার ফিডব্যাক ম্যাটার্স।
আই মিন এন্ড অফ দ্য ডে যদি ওরা ছেড়ে চলে যায় তো তোমার কাছে কি থাকবে? কিছুই থাকবে না, তুমি ভালো রিসোর্স হারাবে। তো এই জন্য এই স্কিপ লেভেল মিটিং গুলো অ্যাজ এ অ্যাজ এ অপস ম্যানেজার এগুলো করা দরকার, বা আমি করি এগুলো। ইনফ্যাক্ট আমি না, সবাই করে। আই মিন সো দ্যাট দে গেট অ্যান ইনার পিকচার, ভেতরে কি হচ্ছে। ও বাহির থেকে খুব সুন্দর লাগছে সবকিছু, কিন্তু ভেতরে কিন্তু অনেক হয়তো প্রবলেমস আছে যারা লোকেরা শেয়ার করতে পারছে না। তো অ্যাজ এ পিপল ম্যানেজার, অ্যাজ এ পিপলস লিডার, আমার এটা দায়িত্ব যে আমি তাদের কথা শুনি। সবসময় তো ফিজিবল হয় না, এখন সবার রিকোয়েস্ট রাখা যায় না, কিন্তু রাখার চেষ্টা করতে হয়, করিও এমন এমন। আর এটা এরকম, এটা সবারই দরকার। তো এই যে ট্রেনিং ট্রেনিং করানো, বোঝা যে কোন এমপ্লয়ি আমি ট্রেনিং করাতে পারবো, কোন এমপ্লয়িকে আমি আরো ট্রেনিং করলে সে আমার জন্য বেনিফিশিয়াল, আমার টিমের জন্য বেনিফিশিয়াল, কোন এমপ্লয়িকে আমি ট্রেনিং করালে সে আমার সঙ্গে থাকবে আরো 1 বছর। কারণ একটা এই ট্রেনিং গুলো করলে 1 বছরের আপনি কন্ট্রাক্ট সাইন করছেন ভোডাফোনের সাথে। কিন্তু আমি অবভিয়াসলি যারা কলেজ থেকে পাশ করে বেরিয়েছে ফ্রেশার, তারা তো তাদের কাছে ফিনান্সিয়ালি তারা অতটা স্টেবল না যে তারা এই কোর্স গুলো করতে পারবে। কারণ এই কোর্স গুলো এক একটা মোটামুটি যেমন বললাম আপ টু $800 পর্যন্ত যায়, তো 40,000 50,000 পর্যন্ত যায় এক একটা কোর্স। তো ওরাও ভাবে যে কোম্পানি করাচ্ছে, কিন্তু এই যে করানো, এই যে আমি ভাবলাম আমি তাদের ব্যাপারে, কারণ আমি তাদেরকে ভালোভাবে ম্যানেজ করতে চাই, আমি তাদের একটা অপরচুনিটি দিতে চাই, আমি তাদের জন্য একটা অপশন ক্রিয়েট করতে চাই। তো দিস ইজ অল এ পার্ট অফ ম্যানেজমেন্ট। আমি আমার এমপ্লয়িজদের সঙ্গে কিভাবে ব্যবহার করব, আমি আর এমপ্লয়িজদেরকে কি অপরচুনিটি দেবো, হাউ উইল আই রিওয়ার্ড অ্যান্ড রেকগনাইজ মাই এমপ্লয়িজ। এই যে রিওয়ার্ডস দেওয়া, রেকগনিশনস দেওয়া, কোনো একটা এমপ্লয়ি হয়তো, আমি একটা ধরুন সেলস টিমের আমি অপারেশনস ম্যানেজার, আর আমার সব এমপ্লয়ির টার্গেট মাসে 10টা মোবাইল বিক্রি করা। এখন কেউ যদি 12টা থেকে 15টা মোবাইল বিক্রি করছে, সে তো আমার কোম্পানির জন্য লাভ আরো বেশি করছে না, কারণ টার্গেট 10টা, সে বিক্রি করছে 15টা। তো ওকে তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাকে তো কিছু করা দরকার। তো আমি তখন তাকে এই ইনসেনটিভ জিনিসটা দেই, এই ইনসেনটিভটা দিয়ে বা তাকে রেকগনাইজ করি এইভাবেই যে তাকে আমি রেকগনাইজ করি, তাকে আমি এই যে বাইরে ট্রেনিং এ পাঠালাম, তাকে হয়তো একটা উইকেন্ড হলিডে বা একটা উইক পুরো হলিডে দিলাম তাকে, যাও তুমি ঘুরে এসো কোম্পানির খরচায়, বা তাকে এক্সট্রা টাকা দিলাম আমি, রাইট? তো এই জিনিসগুলো রেকগনাইজ, রিওয়ার্ড এন্ড রেকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট when you have an organization, because rewards and recognitions এর মাধ্যমে আপনি আপনার এমপ্লয়িজদেরকে চিনবেন, আপনি আপনার এমপ্লয়িজদের জন্য কিছু করবেন, আর এই করাটাতেই কিন্তু তাদের জন্য বিশাল বড়। এই যে সবার সামনে আমি তাকে অ্যাপ্লড করলাম, তাকে তালি মারলাম, ঠিক আছে, সবার সামনে বললাম যে হ্যাঁ এ খুব ভালো পারফর্ম করেছে, আমরা এমন করি ইউজুয়ালি, ফ্লোরে ক্ল্যাপ করি সবার সাথে, রাইট? 1 সেকেন্ড, আমার একটা কল আসছে। রাইট, সরি অ্যাবাউট দ্যাট। তো এইভাবে আমি আমার এমপ্লয়িজদেরকে রেকগনাইজ করি, এইভাবে আমি তাদেরকে অনুপ্রেরণা দেই, আমার টিম লিডার্সদেরকে। আর আমি আমার টিম লিডার্সদেরকেও বলি যে তুমি তোমার আন্ডারে যারা আছে তাদেরকে এইভাবে অনুপ্রাণিত করবে, তাদেরকে রিওয়ার্ডস দিয়ে, তাদেরকে রেকগনাইজ করে, তাদেরকে হাইলাইট করে, তাদেরকে যেন তুমি ওরা ভালো করছে, নাহলে ওরা তো দেখবে যে 10টা মোবাইল বিক্রি করছে তারও বেতন এক, তাকেও একই ট্রিট করা হচ্ছে, আমি 15টা বিক্রি করছি আমারও বেতন এক, আমাকে একই ট্রিট করা হচ্ছে। Excuse me. So how will I differentiate? So this is the only way I can differentiate, by rewarding them and recognizing them. তো রিওয়ার্ডস এন্ড রেকগনিশনসটা খুবই দরকার একটা অপারেশন চালাতে গেলে বা একটা অপারেশনস এর মধ্যে থাকতে গেলে। আবার বছরের শেষে আমি কিভাবে আমার এমপ্লয়িজ যারা আছে তাদেরকে তো আমি বছরের শেষে তাদেরকে হাইক দেব, তাদের একটা বেতন কাঠামো বাড়বে,
কমে তো না, যা বেতন আছে তার থেকে বাড়ে, হয় বাড়ে নাহলে বাড়ে না। আমি কিভাবে জাজ করবো এটাকে? হাউ উইল আই গেজ ইট? আমাকে তো একটু জাজ করতে হবে, আমাকে তো গেজ করতে হবে। দ্য অনলি ওয়ে আই ক্যান গেজ ইট ইজ বাই সেটিং এ কেপিআই। কেপিআই হচ্ছে আমার যে এমপ্লয়িজরা আছে তাদের যে কাজ, সেই কাজটাকে আমাকে মাপতে হবে। এই কাজটা মাপবো বলেই বা মেপেছি বলেই কিন্তু আমি বছরের শেষে তাকে একটা নির্দিষ্ট পরিমাণে হাইক দিতে পেরেছি। তাহলে আমি বুঝবো কেমন করে যে সে বছরের শেষে তাকে আমি কত টাকা হাইক দেবো? আমি যখন একটা হাইক দেবো কারোর স্যালারি যখন বাড়াবো, তা আমাকে তো একটা বই রেফার করতে হবে যেখানে লেখা থাকবে যে এর কি কি পারফরমেন্স হয়েছিল। তো এই যে বইটা, এটাকে কেপিআই বলি আমরা। কেপিআইটা মেনটেন করে টিম লিডার্সরা। এই টিম লিডারের কাছে তার আন্ডারে যে 20 জন আছে বা 22 জন বা 30 জন, সবার পারফরমেন্সের একটা বই থাকে। এই পারফরমেন্স রেটিং বলে এটাকে। পারফরমেন্স রেটিংটা আমরা বছরের শেষে করি। তো আমি ইন্ডিভিজুয়ালি ওই 20 জনের করি না, আমার টিম লিডারকে আমি তাকে দায়িত্ব দিয়েছি যে সে যেন ওই 20 জনের পারফরমেন্স রেটিং করে। কারণ আমি আবার আমার টিম লিডার গুলো পারফরমেন্স রেটিং করি, আর আমার টিম লিডার আবার তার আন্ডারে যারা আছে তাদের পারফরমেন্স রেটিং করে। তো তাদের এই স্বাধীনতাটা দিয়ে রেখেছি আমি আমার টিম লিডার্সদেরকে, যে কারো পারফরমেন্স যদি 100 হচ্ছে টার্গেট, কারো যদি পারফরমেন্স 100 থেকে 110 এর মধ্যে হয়, তার বেতন হয়তো 10% বাড়বে। যার 110 থেকে 120 মধ্যে হবে, তার হয়তো 20% বাড়বে বেতন। এইভাবে রেটিংস গুলো করানো হয়। এইভাবে কিন্তু বছরের শেষে আমরা তাদের যে কেপিআই, মানে তাদের যে বেতন কাঠামোটা, এইভাবে কিন্তু আমরা বাড়াই। আর যে ধরুন পারফর্ম করতে পারেনি, যার টার্গেট ছিল 100, সে হয়তো অ্যাচিভ করেছে 80 বা 90, তার বেতন তো কমানো যাবে না, কিন্তু তাকে কিছু দেওয়াও যাবে না। উপরন্তু তাকে একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান বলে একটা কথা আছে, ব্যাপার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান, ইটস কল্ড পিপ, বা ইন শর্ট ইটস কল্ড পিপ। এই পিপ সেই ক্যান্ডিডেটকে বা সেই এমপ্লয়কে পিপের মধ্যে রাখা হয়, যেখানে তার পারফরমেন্স 3 মাস পর্যন্ত মনিটর করা হয়। 3 মাসে তাকে টাইম দেওয়া হয়, যে ওকে বলা হয় বছরের শেষে যে তোমার পারফরমেন্স লাস্ট ইয়ারের ভালো ছিল না, তুমি 80% অ্যাচিভ করতে পেরেছো বা 90% অ্যাচিভ করতে পেরেছো, তোমার টার্গেট ছিল 100%। এবার তোমাকে এই পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে দেওয়া হচ্ছে। এই পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে তোমাকে 3 মাস ধরে রাখা হবে। এই 3 মাসের মধ্যে যদি তুমি পারফর্ম করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে অর্গানাইজেশন থেকে ছেড়ে যেতে হবে। এটা খালি বলার কথা ওকে বললাম, কিন্তু আমি একজন ম্যানেজার বা আমার টিম লিডার মুখ আছে বলে দিল, কিন্তু এবার তোমার এমপ্লয়ি যে পারফর্ম করতে কেন পারছে না, এটা তুমি যদি না দেখো, তাহলে ইউ আর নট এ গুড লিডার। তুমি জানো তোমার একটা এমপ্লয়ি পারফর্ম করতে পারছে না, তুমি তো চেষ্টা করবে ওকে হেল্প করার, যে কিভাবে তাকে সাহায্য করবে, তাকে কাছে নিয়ে বসবে। আমি তো লিটারালি আমার টিম লিডার গুলো যেগুলো যারা ফল্ট থাকে তাকে আমি পাশে বসিয়ে করাই, আমি মানে বলছি, আমি দেখিয়ে দেই। তো ও অ্যাজ এ টিম লিডার ওকেও পাশে বসিয়ে করানো উচিত, শিখিয়ে দেওয়া উচিত। এখন শেখানোর পরেও যদি করছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার দায়িত্ব বা আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব কে আমরা যেন যেটাই করি না কেন, বি আ গুড লিডার ফার্স্ট। এনিওয়ান ক্যান বিকাম এ ম্যানেজার। ম্যানেজার সেই 5 এটাও করানো যায়, একটা নিজের ক্যালিতেও করানো যায়, সবকিছু। কিন্তু আলটিমেট গোল শুড বি ইউ হ্যাভ টু বি এ গুড লিডার। ইফ ইউ আর গুড লিডার, ইউ ক্যান বি এ গুড ম্যানেজার অলসো, ইউ উইল বি এবল টু ম্যানেজ। তো এই যে ম্যানেজমেন্ট প্ল্যানিংটা এতক্ষণ থেকে বলা হচ্ছে, তো আমি সেটাই এক্সাম্পল দিচ্ছি যে আমার টিম লিডার তখন তাকে একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যানের মধ্যে রাখবে, রাখার পরে তার পারফরমেন্স রিভিউ হবে 3 মাস পরে। 3 মাস পরে কিন্তু এই পারফরমেন্স রিভিউ করার আগে 3 মাসের মধ্যে তার কন্ট্রিবিউশন কারণ ওই টিম লিডার তো হচ্ছে ওই ইঞ্জিনিয়ারের ম্যানেজার হচ্ছে টিম লিডার। ওই টিম লিডার তখন তার যেখানে গাফিলতি আছে বা যেখানে খামতি আছে সেটা পূরণ করার চেষ্টা করবে, তাকে ট্রেনিং করাবে, দরকার পড়লে ট্রেনিং করাবে এক্সট্রা, দরকার পড়লে তার সঙ্গে নিজে 1-to-1 সেশনস করবে, যেখানে সিঙ্গেল ওরা কথা বলবে, রাইট? তো এই জিনিসগুলো অপারেশনস এর একটা মূল ভূমিকা, একটা অপারেশনস চালানোর, যেখানে কিনা এই যে বিল্ড ফেজটার কথা বলেছিলাম, যেখানে আপনি কাস্টমার ট্রাস্ট বিল্ড করতে চাচ্ছেন,
এই বিল্ড করার মেন পিছনে কিন্তু এই অপারেশনস এর হাত আছে। অপারেশনস এর যে সার্ভিসটা দিচ্ছে কাস্টমারকে, এই সার্ভিস কার মাধ্যমে দিচ্ছে? এই যে 200-250 জন এমপ্লয়ি আছে তার মাধ্যমে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে। এরা যদি ভালো মতো ট্রেনিং না পায়, এরা যদি ভালো মতো কথা বলতে না পারে, তাহলে অবভিয়াসলি কাস্টমার র্যাপো বিল্ড হলো না। তো কাস্টমার কিন্তু তখন অবভিয়াসলি কাস্টমার উইল লুক আউট ফর অপরচুনিটিস, রাইট? তো অপারেশনস এর এটা কাজ হয়ে গেল। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের অবভিয়াসলি ওরা ট্রেনিং করাচ্ছে, রিকোয়ারমেন্টস যেখানে যেখানে আছে বিভিন্ন ডিপার্টমেন্টস এর, তারা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিমের কাছে যায়, গিয়ে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিমকে জিজ্ঞেস করে যে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, আপনাদের কি কোনো ট্রেনার আছে? ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিম বলবে হ্যাঁ আমাদের কাছে ট্রেনার আছে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিমে মোটামুটি 25 থেকে 30 জন ট্রেনার্স থাকে, আমাদের অফিস অ্যাটলিস্ট 25 থেকে 30টা আছে। ইউকে অফিসেও মোটামুটি 20 জন মতো আছে, খালি ট্রেনার্সই। এরা নতুন নতুন প্রোডাক্ট শেখে, এসে ট্রেন করে। এবার আসলো বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট। এই যে BCM কথাটার অর্থ হচ্ছে বিজনেস কন্টিনিউটি। হাউ উড ইউ ক্যারি আউট ইউর বিজনেস ইন এ প্যান্ডেমিক সিচুয়েশন? এই যে কারেন্ট কোভিডটা তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা তো ওয়ার ইন এ প্যান্ডেমিক সিচুয়েশন, এটা আশা করিনি আমরা। এই যে বিগত 9 মাস ধরে বাসায়, আমি তো 9 মাস ধরে মোটামুটি মার্চ মাসের 22 তারিখ থেকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। ইনফ্যাক্ট সবাই করছে বাড়ি থেকে কাজ। তো এটার জন্য তো কেউ প্রিপেয়ার্ড ছিল না। উই নেভার থট দ্য ওয়ার্ল্ড উইল কাম টু এ স্ট্যান্ড স্টিল। সারা বিশ্বে এফেক্ট হয়েছে এটা, কিন্তু ব্যবসা বন্ধ হয়েছে এমন এমন ছোট ছোট ব্যবসা অনেক বন্ধ হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে লোকেদের, কারণ ছোট বিজনেস ম্যানেজ কিভাবে করবে? তো এটা একটা চ্যালেঞ্জ। তো আমরা যখন এই যে বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট যে টিমটা আছে, BCM বলে, এর মূল কাজ বা মূল লক্ষ্য হলো কোন রকমের এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে পড়লে ভবিষ্যতে তারা কিভাবে সেটাকে ম্যানেজ করবে। বা ঝড়ঝাপটা হলো, বন্যা হলো, আমি এখন বন্যা হয়েছে বলে তো আমি কাস্টমারকে সাপোর্ট দেওয়া বন্ধ করতে পারবো না। কোভিড হয়েছে বলে তো আমি কাস্টমারকে বলতে পারবো না কোভিড হয়েছে আমি সাপোর্ট দিব না, আমাদের ব্যবসা ডকে উঠে যাবে। বন্ধ হলো, 2 দিনের বন্ধ, 1 দিনের বন্ধ, আমি কাস্টমারকে বলতে পারি না যে বন্ধ বলে আমি আপনাকে সাপোর্ট করতে পারবো না। কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করেছি, কাস্টমারের প্রবলেম হয়েছে, সাপোর্ট দিতেই হবে, ডাজন্ট ম্যাটার। তাহলে তুমি প্রোডাক্ট বিক্রি করছো কেন কাস্টমারকে? তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি হলো তখন ব্যাপারটা, আমাদের অফিসে তখন বললো যে ডিসেম্বর মাস থেকে মোটামুটি একটা আভা পাওয়া গেছিল লাস্ট ইয়ার ডিসেম্বরে, নট দিস ডিসেম্বর, লাস্ট ইয়ার, যে চায়নাতে একটা এরকম ভাইরাস একটা এসেছে, কোভিড বলে নাম, আর এই ভাইরাসটা ডেডলি, হ্যাভ কিল্ড মেনি পিপল দেয়ার, আর এটা স্প্রেড হচ্ছে অ্যারাউন্ড দ্য গ্লোব। তখন বলল কি বলে, আমাদের BCM টিম তখন থেকেই প্রস্তুতি নিচ্ছে, ভেরিয়াস পারমিউটেশন কম্বিনেশন করছে যে এই পরিস্থিতিতে যদি পুরোপুরি লকডাউন হয়ে যায় তাহলে কি করে কাজ করা যাবে। এসব প্ল্যানিং কিন্তু ওরা ওই যে ডিসেম্বর মাস থেকে শুরু করেছে, মার্চ মাসে ওরা এক্সিকিউট করেছে। মার্চ মাসে যখন বলা হলো যে পুরো লকডাউন হবে, তো ওরা কি করলো, আমাদের এমপ্লয়িজরা যারা অফিসে কাজ করে সবার ডেস্কটপ, ওরা ল্যাপটপ ইউজ করে না, টিম লিডার ছাড়া কেউ ল্যাপটপ, টিম লিডার আর সিনিয়র ম্যানেজার, অপারেশনস ম্যানেজার আর উপরে যারা সবাই ল্যাপটপ ইউজ করে, আর বাকি তো সব ডেস্কটপ ইউজার 250 জন লোক। তো অবভিয়াসলি বাসার থেকে যদি কাজ করতে হয় তাহলে এই লোকগুলোকে সবাইকে একটা করে ল্যাপটপ দিতে হবে। তো এরকম মানে আমাদের অলমোস্ট লাইক টোটাল ভোডাফোনের এমপ্লয়িজ মোটামুটি 1 লাখ এমপ্লয়িজ আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সবাইকে এই 1 লাখের মধ্যে যেগুলো সিনিয়র ম্যানেজার, অপারেশন ম্যানেজার, সিইও ভিও ছেড়ে বাকি যা আছে মোটামুটি অলমোস্ট 80 থেকে 85 হাজার জন লোক হচ্ছে ইঞ্জিনিয়ার্স, মেইনলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স, যারা কিনা ডেস্কটপ ইউজ করতো অফিস থেকে, তাদের সবার ল্যাপটপের বন্দোবস্ত করা হলো বাসার থেকে। কারণ এটা একটা এই সিচুয়েশনটা যে আসবে এটা তো আমরা ভাবিনি, কিন্তু এখন এসে যদি যায়, হাউ উইল ইট এফেক্ট আওয়ার বিজনেস, এটাও BCM টিম বললো যে বিশাল রেভিনিউ লস খাবে। কাস্টমার কল করবে, কাস্টমারের কলের বা কাস্টমারের কোয়েরি থাকবে, আমরা রিজলভ করতে পারবো না, বিকজ উই
We don't have laptops, we don't have desktops to support the queries. Laptop, desktop, internet এই জিনিসগুলো তো লাগবে সাপোর্ট করতে কাস্টমারকে, যেটা নর্মাল আমরা BAU করছি, অফিস থেকে বিজনেস এজ ইউজুয়াল করছি। সবাই বাসায় ল্যাপটপ ব্যবস্থা করানো হলো, সবার বাসায় ফ্রি ইন্টারনেট দেওয়া হলো, ফ্রি অফ কস্ট। সবার বাসায়, মোটামুটি সবার বলবো না, এখনো অলমোস্ট 60% লোকেদের বাসায় এখন ইউপিএস বসিয়েছে। কারণ কি হলো, প্রথম দিকে যখন আমরা বাসা থেকে কাজ করা শুরু করলাম, কিছু কিছু ক্যান্ডিডেটস বা কিছু কিছু এমপ্লয়িজ আছে যারা মিথ্যা বলছে যে পাওয়ার নেই। এখন এটা একটা কমন ইস্যু হয়ে দাঁড়ালো। সবাই বলছে, একজন শুরু করলো, সবাই শুরু করলো যে পাওয়ার নেই, আমার বাসায় কারেন্ট নেই, আমি লগ ইন করতে পারছি না, আমি হেল্প করতে পারছি, আমি ল্যাপটপ অন করতে পারছি না আমার বাসায়। তো তখন কি করলো, সবার মোটামুটি এখন 60% লোকের বাসায়, যারা বেশি বলতো, যারা বলতো যে আমার বাসায় পাওয়ার যায় বারবার, তাদের বাসায় প্রথমে ইউপিএস দেওয়া হলো। এবার তো তুমি মিথ্যা বলতে পারবে না, এটা হয়। লোকজন বাসা থেকে কাজ করলে, যেমন অফিসে এসে কাজ করলে আলাদা একটা এনভায়রনমেন্ট, ওখানে টিম ম্যানেজার তোমার আছে, টিম লিডার আছে, দেখছে সবসময় তুমি কি করছো, নিগরানি রাখছে। বাসা থেকে তো নিগরানি রাখা সম্ভব না, প্রত্যেকটা টিম লিডারের তো এটা সম্ভব না যে প্রত্যেকের বাসায় গিয়ে দেখে আসা যে পাওয়ার আছে কিনা, মিথ্যা কথা বলছি কিনা। তো ওদের বাসায় তখন ইউপিএস লাগানো হলো, ইনভার্টার লাগানো হলো, কোম্পানি সব খরচা নিচ্ছে এগুলো। তো এই প্ল্যানিংটা বিসিএম টিম করলো। বিসিএম টিম একটা ডিসিশন নিল যে এরকম যারা বলছে তাদের বাসায় ইউপিএস রাখা হোক, তাদের বাসায় এক সেকেন্ড, একটা কল আসছে। তো তখন বিসিএম টিম এটাই ডিসাইড করলো যে আমাদেরকে তো কার্যরত থাকতে হবে, আমরা তো সাপোর্ট কাস্টমারকে দিতেই হবে। তো বিসিএম টিম তখন এইভাবে এই কাজটাকে আগিয়ে চলে নিল। আর এখনো যা চ্যালেঞ্জেস আসছে, কখনো চ্যালেঞ্জেস আসতেই পারে, ল্যাপটপ খারাপ হয়ে গেল কারো বাসার থেকে, এটাও কিন্তু বিসিএম টিমই ম্যানেজ করে। আমাকে অ্যাজ এন অপারেশনস আমাকে ম্যানেজ করতে হয় না এসব, কারণ এটা ম্যানেজ করার জন্য এই বিসিএম বা বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট টিম আছে। যারা কারো ল্যাপটপ খারাপ হলে আমাকে খালি অনলাইনে একটা পোর্টাল আছে, ওই পোর্টালে গিয়ে একটা রিকোয়েস্ট রেজ করতে হয়, ওই রিকোয়েস্টের মাধ্যমে ওরা কিন্তু পেয়ে যায়। আমার অফিসে একটা রিকোয়েস্ট চলে যায় যে আমার এরকম একটা ক্যান্ডিডেটের, আমার টিম লিডারের বা আমার একটা টিম লিডারের আন্ডারে যে আছে তার ল্যাপটপ খারাপ হয়েছে, তার ল্যাপটপ রিপ্লেস করতে হবে। তখন বিসিএম টিম সবকিছু দেখাশোনা ওরাই করে নেয়। সো ওকে, আচ্ছা, এখানে চ্যাট বক্সে জিএম ফাওয়াদ হোসেন, আচ্ছা মাইক্রোফোনের সমস্যা, আচ্ছা ওকে, শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো বিসিএম টিমের এটা কাজ। এবার আছে আমাদের এখানে আরো, যেমন ফিনান্স আছে, ফিনান্স টিম আছে। ফিনান্স টিম অবভিয়াসলি তারা একটা কোম্পানির ফিনান্স ম্যানেজ করছে একটা। সো আমাদের তো ডিফারেন্ট ফিনান্স টিম আছে, ডিফারেন্ট অফিসও। ইন্ডিয়াতেই 3টে ভোডাফোনের অফিস আছে, একটা হচ্ছে পুনেতে, একটা ব্যাঙ্গালোরে, আর একটা হচ্ছে আহমেদাবাদে, যেটা হচ্ছে গুজরাতে। তো আলাদা ফিনান্স টিম সেখানকার ফিনান্স দেখছে, ফিনান্স ম্যানেজমেন্ট করছে, যে আমাদের ইন্ডিয়ার অফিস থেকে কত আয় হচ্ছে সারা বছরে, ইন্ডিয়ার অফিস থেকে কত রেভিনিউ আর্ন করেছে, এই রেভিনিউ আর্ন করার পরে এখান থেকে আমরা কত টাকা, আমাদের যে লায়াবিলিটিস আছে, একটা কোম্পানির লায়াবিলিটি থাকে, যেমন আমরা হয়তো কোথাও লোন নেওয়া আছে আমাদের, সেই লোন থেকে কত টাকা যাচ্ছে মাসে, আমরা মাসে বেতন দেওয়ার পর কত টাকা থাকছে আমাদের অ্যাকাউন্টে, সেই টাকা আবার কোথায় রোটেট করা হচ্ছে, সেই টাকাকে কোথায় খাটানো হচ্ছে। আবার ওরা অবভিয়াসলি ওই শেয়ারে ওরা খাটাচ্ছে টাকা। ভোডাফোন তো টাকাটাকে, যেটা ভোডাফোন বলে না, যে কোনো কোম্পানি যে টাকাটা পাচ্ছে অ্যাজ এ প্রফিট, ওই টাকাটা সবাইকে দেওয়ার পরে, বেতন দেওয়ার পরে, অফিসে ভাড়া দেওয়ার পরে, যত কিছু লায়াবিলিটিস যেগুলো ধার আছে মার্কেটে, কোথা থেকে হয়তো লোন নিয়েছে, ওই লোন চোকানোর পরে যে টাকাটা বাঁচে, সেই টাকাটা অবভিয়াসলি তারা তো ফেলে রাখবে না, সেই টাকাটা তারা খাটাবে, টাকা রোটেট হতে থাকে। তো তখন তারা শেয়ার কেনে, বিভিন্ন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, ভালো কোম্পানি শেয়ার কেনে ভোডাফোন।
ওই শেয়ার কিনে, তো এগুলো কিন্তু সব ওই ফিনান্স টিম ম্যানেজ করে। ফিনান্স টিমের কাছে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে, তো এই ফিনান্স টিমের যে টিম মেম্বার্স তাদেরকেও রিক্রুট কিন্তু এইচআর করে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টেরও রিক্রুটমেন্ট এইচআর করে, আইটি রিক্রুটমেন্ট এইচআর করে, বিসিএম এর লোকও রিক্রুটমেন্ট এইচআর করে। তো এইচআর এর ভূমিকা অনেক বড়, অবদান অনেক বেশি। তো এইভাবে তারা রিক্রুটমেন্ট করে, করার পরে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টস এর জন্য হায়ার করা হয়। যেমন একটা বললাম, একটা কোম্পানিতে যেমন অনেক টিম থাকে, একটা এইচআর, একটা অর্গানাইজেশন একটা এইচআর ম্যানেজমেন্ট থাকে, একটা অপারেশনস, অনেকগুলো অপারেশনস টিম থাকে, অপারেশনস ম্যানেজমেন্ট থাকে, বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট থাকে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট থাকে, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট থাকে, আইটি ম্যানেজমেন্ট থাকে, ফিনান্স ম্যানেজমেন্ট থাকে, রাইট? তো there are so many different departments in an organization, আর এই ডিপার্টমেন্টস গুলোর মাধ্যমেই কিন্তু একটা অর্গানাইজেশন ম্যানেজ হয় বা অর্গানাইজেশনকে আমরা ম্যানেজ করতে পারি। সো এখন ফিনান্স দেখবে যে আমাদের একটা অ্যানুয়াল, সো একটা ইয়ার এন্ড রিভিউ হয়, ইয়ার এন্ড বাৎসরিক রিভিউ একটা। তো যে আমাদের কোম্পানির বা অন্য কোম্পানি, কিছু কিছু কোম্পানি যেমন ইয়ার এন্ড হয় এপ্রিল মাসে, মানে নতুন নতুন মাস, নতুন বছর শুরু হয় মে থেকে এপ্রিল পর্যন্ত, মানে মে 2020 থেকে এপ্রিল 2021, এটা একটা ফিনান্সিয়াল ইয়ার বলে। আবার কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আমাদের ভোডাফোনে যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা লাস্ট, এই যে আজকে 29 তারিখ, 30-31 ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ হয়ে যাবে। এবার রিভিউ হয়, এই রিভিউ গুলো ওরা করে, যেমন একটা কোয়ার্টারলি রিভিউ হয়, আর একটা হাফ ইয়ারলি রিভিউ হয়, আর অ্যানুয়াল রিভিউ হয়। তো কোয়ার্টারলি রিভিউ কি, প্রত্যেক একটা বছরে 12 মাস, 12 মাসকে যদি আপনি আপনারা 3 মাস করে ভাগ করেন, তো চারবার হয় 3 মাস, 4×3=12। তো এই প্রত্যেক 3 মাসে যে একটা, ওটাকে কোয়ার্টার বলে, এই কোয়ার্টারলি রিভিউয়ে তারা চেক করে যে প্রথম কোয়ার্টারে তো আপনার একটা টার্গেট দেওয়া থাকবে যে বছরের শেষে আপনার 1000 কোটি টাকার ব্যবসা হওয়া দরকার, মানে ভারত থেকে। এটা ফিনান্স টিমের কাছে এই বাজেটটা কিন্তু ইউকে তো মেন অফিস, ইউকে পাঠিয়ে দেয় যে বছরের শেষে ইন্ডিয়ার থেকে খালি 1000 কোটি টাকার ব্যবসা পাওয়া দরকার আমাদের। তো ফিনান্স এই টার্গেটটা পেয়ে যায় বছরের শেষে। তো জানুয়ারি 2020-তে যখন আমাদেরকে বলা হয় যে হ্যাঁ এই বছর আমাদের টার্গেট 1000 কোটি টাকা, তো তখন ফিনান্স টিম সব টিমের সঙ্গে কথা বলবে যে এই বছরের বাজেট, ওরা একটা আমাদেরকে বলে দেবে যে এরকম এরকম হয়েছে। ইনফ্যাক্ট সিইও যে ভোডাফোনের নিক রিড এরকম বলবে যে, নিক রিড তখন একটা ইমেল পাঠাবে যে এই বছরের বাজেট এরকম এরকম। তখন আমরা সবাই বোর্ড মিটিং এ গিয়ে ডিসকাস করব যে আমরা কিভাবে এই বাজেটটাকে অ্যাচিভ করব, কি কোন কোন কাস্টমার আমাদের কাছে আছে, কাদের কাছ থেকে কত টাকা বাজেট, কাদের কাছ থেকে কত টাকা পাওয়া যাবে, বা কার কন্ট্রাক্ট রিনিউ করতে হবে। তো সবকিছু কিন্তু ইন্টারকানেক্টেড, এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড। তো বছরের শুরুতে ফিনান্স টিম বলবে যে বছরের বাজেট 1000 কোটি। এবার বছরের শেষ পর্যন্ত ফিনান্স টিম তো ওয়েট করবে না যে তার কত লাভ হলো, কারণ বছরের শেষ হতে হতে যদি দেখা গেল আমার কিছুই ইনকাম হয়নি, কিন্তু আমি যদি প্রথমে এই রিভিউটা করতাম তাহলে হয়তো আমি জানতাম আমার ভুল কোথায় হচ্ছে আর এই ভুলকে কিভাবে ঠিক করব। ওই জন্য কোয়ার্টারলি রিভিউ থাকে, প্রত্যেক 3 মাসে একটা করে রিভিউ করা হয়, যে 3 মাস পরে আমরা বসি। তো জানুয়ারি মাসে জানতে পারলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে শেষে আমরা বসলাম, দেখলাম যে 1000 কোটির মধ্যে কত কোটি টাকা এখন পর্যন্ত আমাদেরকে ইনকাম করা হয়েছে। আর যদি ইনকাম না করতে পারছি তাহলে কেন করতে পারছি না, কোন কোন জায়গায় গাফিলতি আছে, কোন কোন টিম এর মধ্যে ইনভলভ আছে যারা আমাদেরকে এটা হেল্প করতে বা অ্যাচিভ করতে সাহায্য করতে পারছে না। তো এই জিনিসগুলো সব ফিনান্স ম্যানেজমেন্ট দেখবে। আর অবভিয়াসলি এই যে রিভিউজ গুলো চলে, এই রিভিউ গুলো কোয়ার্টারলি হওয়াটা খুব ভালো। অনেক অনেক কোম্পানি আছে হাফ ইয়ারলিও করে, ছোট ছোট কোম্পানি যারা, ওরা কারণ এই যখন এই রিভিউ গুলো করা হয় তখন অডিটার্স কে ডাকা হয়, মেনলি অডিটও হয় এখানে, যে ঠিক মতো আমরা করতে পারছি কিনা। অডিটার্স ইউকে থেকে আসে, ইউকে থেকে এসে তারা দেখে যে টার্গেট এদের 1000 কোটি টাকা, 3 মাসের শেষে কত, অ্যাটলিস্ট 300 কোটি টাকা কি তারা উপার্জন করতে পেরেছে। যদি না হয় তখন অডিটার্সরা আবার কিন্তু এই ভোডাফোনের যে ব্যবসাটা ইন্ডিয়ায় না থাকলে তো উঠিয়ে নিয়ে চলে যাবে ইন্ডিয়া থেকে, তা আমাদের সবার চাকরি চলে যাবে, তাই না? তো এই যে বাজেটিং, এই যে ফিনান্স টিম কিন্তু এইসব জিনিসের দেখাশোনা করছে। ফিনান্স টিম
একটা টার্গেট দিচ্ছে ফিনান্স টিম, কোন খাতে কত টাকা যাচ্ছে, কোন খাতে কত টাকা লাগবে, কোথায় আমাদের লায়াবিলিটিস আছে, সেসব জিনিস কিন্তু সব ফিনান্সের হাতে। ফিনান্স প্লেজ এ ভাইটাল রোল, এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এরপর ফিনান্স থেকে অবভিয়াসলি আমাদের নেক্সট হচ্ছে আইটি ম্যানেজমেন্ট। আইটি দেখবে, আইটির প্রাইমারি কাজ হচ্ছে আমাদের যে ইন্ডিয়া বা ব্যাঙ্গালোর অফিসে যে সার্ভার আছে সেই সার্ভার ঠিক মতো কাজ করছে কিনা। আমাদের যেমন একটা প্রাইমারি আর একটা ব্যাকআপ, দুটো সার্ভার থাকে, একটা প্রাইমারি সার্ভার, একটা ব্যাকআপ সার্ভার। আমাদের যত সব কাজ ব্রডব্যান্ড, আমি ইন্টারনেট যা যা কাজ করছি আমি আমার অফিসের, সব তো আমি ভোডাফোনের নেটওয়ার্কে ঢুকে করছি। এই নেটওয়ার্কটা একটা প্রাইমারি নেটওয়ার্ক, একটা ব্যাকআপ নেটওয়ার্ক থাকে। প্রাইমারি নেটওয়ার্কটা কোনো বশত যদি খারাপ হয়ে যায় তা অটোমেটিক্যালি ওটা সুইচ করে যায় ব্যাকআপ নেটওয়ার্কে, আর কাজটা যাতে আমাদের বন্ধ না হয়। কিন্তু ব্যাকআপ নেটওয়ার্কের স্পিডটা একটু কম, প্রাইমারিতে বেশি। তো আইটি ম্যানেজমেন্টের এটাই কাজ, দেখা শোনা করা সার্ভারের, যে সার্ভার ঠিক মতো কাজ করছে কিনা, কোনো কিছু ল্যাগ হচ্ছে কিনা, কোথাও লেটেন্সি আছে কিনা, কোথাও থ্রুপুট ইস্যু হচ্ছে কিনা, কোথাও প্যাকেট লস হচ্ছে কিনা। এরকম আলাদা আলাদা মনিটরিং টিম আছে যারা মনিটর করছে 24 ঘন্টা, সার্ভার মনিটর করছে ওরা বসে, যে সার্ভারে কোথাও কোনো গ্লিচ হচ্ছে কিনা। গ্লিচ হওয়ার সাথে সাথেই তারা একটা টিকিট রেজ করছে যে এই যে ভোডাফোনের সার্ভার খারাপ হতে চলেছে, খারাপ হলে এটা ডাউন হয়ে গেলে কিন্তু যতগুলো এমপ্লয়িজ কাজ করছে তারা আর বাসার থেকে কাজ করতে পারবে না, ডাউন থাকবে নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক ডাউন মানে কাস্টমার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। কাস্টমার যোগাযোগ না করতে পারলে দ্যাট উইল লিড টু ডিসস্যাটিসফ্যাকশন, কাস্টমার রাগ করবে। তো এই আইটি টিম সবকিছু এইসব দেখছে। আইটি টিমের অবদান অনেক অনেক বেশি, সবারই অবদান এখানে। ইফ ইউ লুক এট ইট দ্যাট ওয়ে, সবাই সবার সঙ্গে ইন্টারকানেক্টেড, ইন্টারলিঙ্কড আছে আমরা। তো এবার আইটি টিম আবার কোনো 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 ইন্ডিভিজুয়ালের কোনো আইটি রিলেটেড ইস্যু হলো, কোনো ফায়ারওয়াল এর ইস্যু হলো, অবভিয়াসলি ল্যাপটপে কাজ করছে, হয়তো একটা পার্টিকুলার ওয়েবসাইট খুলছে না তার ল্যাপটপে, তো এই সমস্ত কিছু দেখাশোনা কিন্তু আইটি করছে। আর এনিথিং রিলেটেড টু দ্য সার্ভার অফ ভোডাফোন, যেটা লোকাল সার্ভার যেটা ইউজ করছি আমরা, সেটা কিন্তু এই আইটি টিমই দেখাশোনা করছে। আর ইন কেস কোনো রকমের প্রবলেমস হলে তারা এটা দে আর হেল্পিং আস ফিক্স টু রেজলিউশন। তো এইভাবে যে আমরা দেখলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে, এই ডিপার্টমেন্ট গুলো